এই লিপস্টিকটা চকলেট ফ্লেভারের। রোজ স্মেল নেবেন আর তারপর আমাকে কল করবেন আর আমাকে অনুভব করবেন, বুঝেছেন? আর যদি না করি? তাহলে এই হার্ট সার্জনের হার্টটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে সুন্দর করে শোপিসে সাজিয়ে রাখবো। অ্যান্ড আই মিন ইট, ওকে? রেগে গেলে তোমার ফেসটা পুরো টুই টুই মার্কে লাগে, ইন ইউর ল্যাঙ্গুয়েজ। মুগ্ধতার রাগ লাগছে, সে জানে যে স্পর্শ তাকে রাগাতে ভালোবাসে। আপনি একটা কালো বান্দর। তুমিও তো পিঙ্কি পিঙ্কি টুই টুই নাগিন। মুগ্ধতা হাঁটতে শুরু করলো। স্পর্শ হেসে মুগ্ধতার পিছন পিছন যেতে লাগলো। সামনে নিতুকে দেখে চোখ মারল। মেয়েদের সাথে ছোটখাটো ফ্ল্যাট করতে স্পর্শর জোশ লাগে। নিতু স্পর্শর দিকে তাকিয়ে আছে। নিঘাত আজ রাতে ওর ঘুম হবে না। ছেলেটা ওর ঘুম কেড়ে নিয়ে গেছে। নিতু ওর বুকে হাত দিয়ে দেখলো ওর হৃদস্পন্দন দ্রুত হারে বাড়ছে। দৌড়ে ছুটে গেল মধুকে কথাটা বলতে। গাড়িতে বসে আছে দুজন। স্পর্শ ড্রাইভ করছে আর মুগ্ধতা রাগি রাগি ফেস করে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মুগ্ধতা স্পর্শর দিকে তাকিয়ে সরু চোখে বলল, নিতুর মধ্যে জোশ একটা ব্যাপার আছে, তাই না? ইন্দ্রিল্লাহ, কি আফা খেপে গেছে আজকে। গাড়ি থেকে আমাকে ফেলে না দিলেই খুশি। নিতু? কে নিতু? আমি তো কোনো নিতুকে চিনি না। মুগ্ধতা রেগে গিয়ে স্পর্শর কলার ধরল। গাড়িটা ডিসব্যালেন্স হতে যাবে তার আগে স্পর্শ গাড়ি থামিয়ে দিল। মুগ্ধ, কি হচ্ছে এটা? মুগ্ধা চোখের কোণে জল চিকচিক করছে। স্পর্শ জেনেও কি অবুঝের মতো ব্যবহার করে। সে কি বোঝে না যে তার কষ্ট হয় স্পর্শ দিকে অন্য কেউ তাকালে? মুগ্ধতা গাড়ি থেকে নামতে গেলেই স্পর্শ জোরে বলল, গাড়ি থেকে এক পাও নামালে ফলাফল ভালো হবে না কিন্তু মুগ্ধতা। মুগ্ধতা নামটা শুনে ওর রাগ হলো। স্পর্শ ওকে মুগ্ধ ডাকে বা মুগ্ধ পরি, আর মাঝামাঝি বিরক্ত হলে মুগ্ধতা ডাকে। মুগ্ধতা রেগে গিয়ে নামতে গেলেই স্পর্শ হাত ধরে নিল। একটানে নিজের কাছে এনে মুগ্ধতার চোখে চোখ রেখে বলল, সবার সামনে তোমার পাগলামো সহ্য করবো, একাকী অবস্থায় এমন অবুঝের মতো ব্যবহার করলে কিন্তু সহ্য করবো না আমি। ভালোভাবে বারণ করেছি, শুনবে না হলে। কথাটা বলে থেমে গেল স্পর্শ। মুগ্ধা হাত ঝটকা মেরে স্পর্শ থেকে সরে এলো। ওর খুব কান্না পাচ্ছে, কিন্তু ও কাঁদবে না। কান্নার শব্দটা মুগ্ধতার সাথে বেমানান। নিজেকে সামলে বাইরের দিকে তাকালো। স্পর্শ আবার ড্রাইভ করতে শুরু করলো। আসলে গাড়ির সামনে একটা রিক্সা চলে এসেছিল, আর একটু না থামালেই অ্যাক্সিডেন্ট হতে পারত। স্পর্শ খেয়াল করছিল, কিন্তু মুগ্ধতা লক্ষ্য করেনি। স্পর্শ ড্রাইভ করতে শুরু করলো। হাতে গোনা 10 মিনিট পর মুগ্ধতার বাসার সামনে গাড়ি থামাতে মুগ্ধতা নেমে হন হন করে চলে গেল। স্পর্শর দিকে তাকালো না। অন্যদিকে স্পর্শ ভালোবাসার পড়াশোনা আঁকলে মুগ্ধতা এক পাও নড়ে না। আর আজ মুগ্ধতা হনহনিয়ে চলে গেল, যার অর্থ দিন শেষে ওকে টায়ার্ড শরীর নিয়ে একটা ভালোবাসার পরশ রাখার জন্য আবার এই বাসায় ছুটে আসতে হবে। কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার গাড়িতে উঠে গেলেই পিছন থেকে মুগ্ধতার মা অর্থাৎ স্পর্শর মামি শিফা খান ডেকে উঠলেন। স্পর্শ শ্বাস ফেলে বলল, মামি একটু রাগ করেছো, রাতে মনে হচ্ছে আমাকে আবারও এই বাসায় আসতে হবে। আমি এখন আসছি, ওকে সামনে রাখো ততক্ষণ। কথাটা বলে স্পর্শ গাড়ি নিয়ে চলে গেল। শিফা খান উদাস হয়ে বাসায় ঢুকলেন। যে স্পর্শর কথা ছাড়া মুগ্ধতা আর কারোর কথা শোনে না, সেই স্পর্শই মাঝে মাঝে ওর প্রতি ফেড আপ হয়ে যায়। না জানি ছেলেটা কোন দিন রাগ করে বলেই ফেলে, আমি এই পাগলকে বিয়ে করতে পারবো না। বেশ কিছুক্ষণ ভাঙচুর করে মুগ্ধতা হাত পা গুছিয়ে বিছানায় বসে রইল। বাইরে দরজার ওর আম্মুর বরাবর ধাক্কা দিচ্ছে দরজা খোলার জন্য, কিন্তু ওই যে ফারহাদ খান মুগ্ধতা এত সহজে দরজা খুলবে না। দরকার হলে যতক্ষণ না স্পর্শ আসবে ততক্ষণ এভাবেই বসে থাকবে। স্পর্শর বলা পাগলামি কথাটার ওর বড্ড গায়ে লেগেছে। যার পাগল তারাই তো পাগলামি করে, যারা পাগল তারাই তো পাগলামি করে। তাহলে স্পর্শ কি ইনডাইরেক্টলি ওকে পাগল বোঝাতে চাইলো? এই কথাটা ভেবে ভাঙচুর করার জন্য জেদটা আরো বেড়ে যাচ্ছে। রাগ সামলাতে না পেরে হাতের পাশে থাকা ফ্লাওয়ার ভাসটা দূরে টান মারল অ্যাকোরিয়ামে। অ্যাকোরিয়ামটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ওর শখের প্রিয় মাছগুলো মেঝেতে ছটফট করছে। মুগ্ধতা একটা সময় ফুঁপিয়ে কেঁদেই বলল, স্পর্শ কি বোঝে না যে ও তাকে ঠিক কতটা ভালোবাসে? তুই কি ঠিক বলছিস? ওই যে হ্যান্ডসাম ছেলেটা এই পাগল মেয়েটার বিয়ে? আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিভাবে কি? রাস্তা দিয়ে হাঁটছে আর মধুকে এই কথাগুলো বলছে নিতু। সন্ধ্যা 7:30 বাজে এখন।
নিতু আর মধু দুজন একটু শপিং এ গিয়েছিল। মধুর আর বুঝতে বাকি রইল না যে নিতু স্পর্শর কথা ভেবে নিজেকে পাগল বানাচ্ছে। মধু হঠাৎ থেমে গিয়ে বলল, হঠাৎ পাশ দিয়ে একটা বাইক যেতে নিতু বলে উঠল। স্পর্শ? মধু অবাক হয়ে তাকালো। হ্যাঁ, সত্যিই তো স্পর্শ। এখন না জানি এই মেয়ে কি করে। মামি, মুগ্ধ কোথায়? ও তো ওর ঘরে, এখনো বাইরে আসেনি। ওর বাপি ও ওর বাপিও বাড়ি নেই যে ওকে বোঝাবে। তাছাড়া রোজাও বাসায় নেই। রোজা ওর আব্বুর বাসায় গেছে, কালকেই চলে আসবে। স্পর্শ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। মুগ্ধ তার ঘরের একটা এক্সট্রা চাবি কারোর কাছে না থাকলে স্পর্শর কাছে থাকে। স্পর্শ চাবি দিয়ে লক খুলে রুমে ঢুকলো। গিয়ে দেখে মুগ্ধতা ঘুমাচ্ছে। চোখের কাজল লেপটানো, ঠোঁটের গোলাপি লিপস্টিকও হালকা হয়ে গেল। চুলগুলো বিচ্ছিন্নভাবে ছড়ানো মুখের উপর। স্পর্শ কানের পাশের চুলগুলো সরিয়ে দিয়ে মুগ্ধতার কানের কাছে গিয়ে বলল, এই মুগ্ধ, মুগ্ধ। মুগ্ধতা সাড়া দিচ্ছে না। মুগ্ধ, এই মুগ্ধ পাখি, ওঠো। তোমাকে মামি খেতে ডাকছে, তুমি কিচ্ছু খাওনি। আর রুমের কি অবস্থা করেছো তুমি? খালি ভাই এক্ষুনি লাফালাফি শুরু করলেই তো পাকেটে ফালা ফালা হয়ে যাবে। ওঠো। মুগ্ধতা উঠছে না দেখে স্পর্শ মুগ্ধতার কপালে ঠোঁট বুলিয়ে চলে যেতে নিলেই মুগ্ধতা স্পর্শর হাত ধরে আটকিয়ে বলল, একবার বলুন না যে ভালোবাসি। স্পর্শ মুগ্ধতার কথা শুনে মুচকি হেসে মুগ্ধতার দিকে তাকালো। মুগ্ধতার নাকটা টেনে দিয়ে বলল, না বললে কি ভালোবাসা হয় না? না, হয় না। আপনি বলুন, আপনি আমাকে ভালোবাসেন কিনা। দেখো, আমি অতটা এক্সপ্রেসিভ নই, তাই এইগুলো আমি কখনো কাউকে বলিনি আর বলতেও পারবো না। মুগ্ধতা স্পর্শ শার্ট খামচি দিয়ে বলল, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না, তাই তো? না বললে যে ভালোবাসা যায় না, এটা কোনো কথা না মুগ্ধ। তাহলে বলছেন না কেন? মুগ্ধতার চোখের কোণে জল। এর আগেও স্পর্শকে জিজ্ঞাসা করেছে যে সে তাকে ভালোবাসে কিনা, কিন্তু স্পর্শ কখনো বলেনি যে তাকে সে ভালোবাসে। কিন্তু তার হাব ভাবে সে বুঝিয়ে দেয় যে সে তার মুগ্ধতাকেই কতটা চায়। এটা নতুন কিছু নয়। এর আগে মুগ্ধতা জিজ্ঞেস করেছে, স্পর্শ উত্তর দেয়নি। মুগ্ধতা স্পর্শকে ছেড়ে দিয়ে বলল, বেরিয়ে যান এখান থেকে। স্পর্শ এক কথার মানুষ। ও বেরিয়ে গেল। সাথে সাথে মুগ্ধতা স্পর্শর ফোনে এসএমএস দিল, বলতে হবে না ভালোবাসি, তবুও একবার বললে হয়তো শান্তি পেতাম। বাই দ্য ওয়ে, 21 বার কল করেছি, রিসিভ করেনি। জানি রাস্তায় নিতুকে নিয়ে অনেক ব্যস্ত ছিলেন, সে খবরও আমার কাছে আছে। এখন আমার যা মন চায় আমি তাই করবো, অ্যান্ড আই মিন ইট। সত্যি 21টা কল। নিতুর প্যারায় পড়ে ও আসতেও 45 মিনিট লেট করে ফেলেছে, আর কলটাও ধরেনি। এখনো জানে মুগ্ধতা কি করবে। মুগ্ধতা এখন একটা ধারালো ব্লেড নেবে আর সেটা হাতে শিরা বরাবর ক্রমাগত চালাবে। এটা নতুন কিছু না, এর আগেও 3 বার মুগ্ধতা এমনটা করে ফেলেছে। ওর হাতের একটা জায়গা জুড়ে কালছে দাগ পড়ে গেছে ব্যান্ডেজ করতে করতে। স্পর্শ ছুটে গেল রুমে, দেখলো মুগ্ধতা রুমে নেই। তাহলে কি ছাদ থেকে লাফ মারার প্ল্যান করেছে? স্পর্শ দৌড়ে গেল। স্পর্শ আর 1 মিনিটও অপেক্ষা করলো না। যদি একটুর জন্য সবটা শেষ হয়ে যায়, তাহলে স্পর্শ তা কখনোই মেনে নিতে পারবে না। ও নিজেরও যে কি অবস্থা করবে তা হয়তো ও নিজেও জানে না। স্পর্শ সিঁড়ি দিয়ে উঠছে আর বাইরে প্রবল মেঘের গর্জন শুনতে পাচ্ছে। ও বাসা থেকে বার হওয়ার সময় আকাশ পরিষ্কারই ছিল। তারপর হঠাৎ রাস্তায় নিতু আর মধুর সাথে দেখা হলো। স্পর্শ বেশ গতি নিয়েই যাচ্ছিল, তখন হঠাৎই পিছন থেকে কেউ স্পর্শর নাম ধরে ডেকেছে। তা শুনে স্পর্শ থেমে গেল। পিছনে তাকাতেই দেখলো নিতু আর মধু। নিতুকে দেখে স্পর্শর কপাল চাপড়ানোর মতো অবস্থা। ভাবতে লাগলো যে কি জন্য থামতে গেল। এখন এই মেয়ের জন্য মুগ্ধতার কাছে যেতে গিয়ে আরো বেশ কিছুক্ষণ সময় লাগাবে। স্পর্শ নরম গলায় বলল, কিছু বলবে? নিতু তাড়াতাড়ি মধুর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে স্পর্শর কাছে গিয়ে বলল, ভাইয়া, আমরা একটু সমস্যায় পড়েছি, তাই আপনাকে হঠাৎ রাস্তার মাঝে দেখলাম। আর আপনাকে যেহেতু আমরা চিনি, আপনি পরিচিত একজন, তাই ভাবলাম আপনার কাছে সাহায্য চাই। স্পর্শ বুঝতে পারলো এই মেয়ে এখন ঠিক উদ্ভট কিছু দাবি করবে, তবু বাধ্য হয়ে বলল, কি সাহায্য লাগবে বলো। নিতু উত্তেজিত হয়ে বলল, আসলে ভাইয়া, আপনি তো দেখছেনই আকাশে কি পরিমাণ মেঘ করেছে, তাই এখন রিক্সা করে বাসা যেতে গেলে যদি মাঝপথে ভিজে যাই, তাহলে তো একটা বাজে ব্যাপার হবে, জ্বর কাশি হয়ে যেতে পারে। আর আমার আবার জ্বর হলে পরের দিন বিছানা ছেড়ে উঠতেই পারি না। আর তাছাড়া কালকে কলেজে ল্যাব টেস্ট আছে, তাই অ্যাবসেন্ট হতে চাচ্ছি না। ভাবছিলাম কিছুটা হেঁটে কোনো কার বা সিএনজি পেয়ে যাব, কিন্তু কিছুই তো পেলাম না, তাই আর কি।
তুমি যদি সরি আপনি যদি আমাদেরকে একটু বাসায় ড্রপ করে দিতেন তাহলে ভালো হতো, এই আর কি। যদি আপনার কোনো সমস্যা না থাকে আর কি। আর আপনিও তো মনে হয় ওই পথে যাচ্ছেন, তাই বললাম আর কি। মধু শুধু অবাক হচ্ছে, কিভাবে অনর্গল মিথ্যে বলে চলেছে। এমনটা ওর ভাবেইনি। মধুর বিয়ে ওদের বাসায় দিতে আসবে এমনটাই কথা হয়েছিল ওদের, কিন্তু এই মেয়ে যে পরশুকে পটানোর জন্য ক্রমাগত মিথ্যা বলে চলেছে। কিন্তু কে শোনে কার কথা? নিতু মধুর কথা শুনলে তো। পরশুর উত্তরের আর অপেক্ষা না করে নিতু বাইকে উঠে পড়লো। মধুকেও ইশারা করেছে, মধু তো উঠতে নারাজ। ও বিএফ ওর বাসা থেকে এতটা আসছে শুধু ওদের ড্রপ করতে, এসে যদি শোনে যে চলে গেছে তাহলে কুরুক্ষেত্র বানাবে। নিতু বাইকে উঠে পরশুকে কিন্তু কিন্তু করে বলল, ভাইয়া কাঁধে হাত রাখতে পারি? না মানে রাস্তায় ঝাঁকুনি হলে যদি পড়ে যায় তাই আর কি। পরশু একটু ভারী গলায় বলল। হুম। মধু আমতা আমতা করতে করতে উঠল। পরশু মনে মনে চরম বিরক্ত হচ্ছে। একেই অনেক লেট, তার উপর সারাদিন হসপিটাল থেকে মুগ্ধতাকে সময় দেওয়া, ওকে বাসায় ড্রপ করে দেওয়া, বাসার লোকের জন্য খানিকটা সময় বার করা, নিজের জন্য একটু সময় বার করা, এগুলো করতে করতেও হাঁপিয়ে যায়। তবুও মুগ্ধতার কারণে কখনো বিরক্তি প্রলাপ করেনি ও। যতই হোক, মুগ্ধ পরিটাছে ওর নিচেরই। পরশু বেশ জোরেই বাইক চালাচ্ছে, ঠিক যতটা সময় লাগে তার থেকে সময় বার করার চেষ্টা করছে। মুগ্ধতার বাসা বানানি 11 নম্বর রোডে, কিন্তু নিতুর বাসা ঠিক কোথায় পরশু জানে না। কোনোদিন না বলেই মেয়েটাকে হুট করে বাইকে উঠে গেল। মুগ্ধতার বাসার কাছাকাছি পৌঁছে গেছে প্রায়, কিন্তু নিতু কোথায় নামবে কিছুই বলছে না দেখে পরশু বলল, তোমরা কোথায় নামবে? বনানী ডিউসেস। স্পর্শ মুগ্ধতার বাসা ক্রস করে যেতে হয় নিতুর বাসায়। মেয়েটা একটু উটকো ঝামেলায় জড়ালো। স্পর্শ মুগ্ধতার বাসার সামনে বেশ জোরেই বাইক চালালো। মিরপুর টু বনানী রাস্তা স্পর্শর মগজে যেন ভেসে বেড়ায়। রোজ একই রাস্তা দিয়ে যেতে যেতে সবটা চেনা হয়ে গেছে। রোজ ঢাকা হসপিটাল থেকে মুগ্ধতার মেডিকেল কলেজ থেকে মুগ্ধতাকে পিক করে মুগ্ধতাকে বানানি দিয়ে এসে নিজেকে আবার মিরপুরের বাসায় যেতে হয়। সারাদিনে অনেক খাটাখাটনি হয়ে যায়, কিন্তু যেদিনও মুগ্ধতাকে পেয়ে যাবে সেদিন থেকে এসব কষ্ট আর অনুভব হবে না। অনেক ধন্যবাদ ভাইয়া, কি বলে যে ধন্যবাদ দিব আপনাকে। স্পর্শ মিথ্যা একটা হাসি ফোটালো। নিতুর দিকে এক পলক তাকিয়ে মধুর দিকে তাকালো। মধুর চোখ মুখ শুকনো লাগছে, তা দেখে পরশ বলল। পরশকে থামিয়ে দিয়ে নিতু বলল, ওকে। আর ও মধু, আর আমি নিতু। ও বাই দ্য ওয়ে ভাইয়া, আপনাকে দেখে সিনিয়র মনে হয়। আমি ঢাকা হসপিটালের একজন সার্জন। নিতু আর মধু দুজনেই অবাক। নিতু কৌতূহল দেখিয়ে বলল, ভাইয়া বাসার ভিতরে এসে কথা বলা যায় তো? না, অন্য একদিন, আজ তাড়া আছে। একটা কথা জিজ্ঞাসা করব। কথাটা শুনতে না শুনতে পরশ বাইক স্টার্ট দিল। এই মেয়ের আজাইরা পেঁচাল শোনার মতো সময় ওর হাতে নেই। আচ্ছা, আজ আসি বলে পরশ চলে গেল। স্পর্শ চলে যেতেই মধু বলল। নিতু দেখলো মধু অনেক রেগে আছে, তাই ওর কথা কাটানোর জন্য বলল, দেখছিস স্পর্শ ভাইয়া কিভাবে কথাটা এড়িয়ে গেল। উনি ঠিক জানতেন যে আমি ওই মুগ্ধ নাকি ওর কথা জিজ্ঞাসা করব, আর উনিও আমাকে মেবি পছন্দ করেন, তাই বললো না কিছু। মধুর এমনিতেই রাগ হচ্ছে, তার উপর নিতুর আজগুবি আজাইরা কথা ওরা সহ্য হচ্ছে না। ও রেগে গিয়ে বলল। কথাটা বলে মধু হনহনিয়ে চলে গেল। নতুন নিতুর আর কি, সে তো আনন্দে সপ্তম আসমানে ভাসছে। কথাগুলো ভাবতে ভাবতে স্পর্শ সিঁড়ি বেয়ে উঠছে। জানি কখন কি অঘটন ঘটিয়ে বসে মেয়েটা। যতই ছাদের দিকে এগোচ্ছে ততই হার্টবিট বেড়ে যাচ্ছে স্পর্শ। এমন ভয় ওর আগে কখনো হয়নি মুগ্ধতাকে নিয়ে। মুগ্ধতা যদি ওর যাওয়ার আগেই ছাদ থেকে ঝাঁপ দেয় তাহলে? না না, ওর আর কিছু ভাবতে পারছে না। দৌড়ে ছাদে গিয়ে মুগ্ধতাকে কোথাও পেল না। এদিক ওদিক খুঁজছে, মুগ্ধতাকে কোথাও দেখছে না স্পর্শ। হয়তো ওর চোখ দুটো বড্ড বেশি চঞ্চল দৃষ্টি নিয়ে দেখছে তাই। তাহলে কি মুগ্ধতা এতক্ষণ ছাদ থেকে ঝাঁপ দিয়েছে? আর যাই হোক, এই 3 তলার ছাদ থেকে কেউ ঝাঁপ দিলে তার যে আর বাঁচার সম্ভাবনা নেই তা পরশ জানে। হঠাৎ কানের টপ কলে জলের চুই চুই আওয়াজ কানে আসতেই পরশ ঘাড় ঘুরিয়ে বাম দিকে তাকিয়ে দেখলো মুগ্ধতা ও অ্যাকোরিয়ামের মরা গাছগুলোকে জলে চোবাচ্ছে আর বিড়বিড় করে কি সব বলছে। হয়তো ওদেরকে বাঁচানোর চেষ্টা করছে। স্পর্শর মাথায় যেন আগুন জুড়ে গেল ওকে এভাবে দেখে। মুগ্ধতার কাছে গিয়ে ওকে আচমকায় হাত ধরে টেনে মুগ্ধতার গালে একটা চড় বসিয়ে দিল। এই প্রথম ও মুগ্ধতার গায়ে হাত তুলেছে। এর আগে কেউ মুগ্ধতাকে মারার সাহস দেখায়নি, কিন্তু আজ পরশ মারল। মুগ্ধতা গালে হাত দিয়ে পরশ দিকে তাকিয়ে আছে।
চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। আর এদিকে স্পর্শ ক্রমাগত ওকে বকেই চলেছে। একটা সময় মুগ্ধতা ফুঁপিয়ে কেঁদে দিতেই স্পর্শর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। মুগ্ধতা এত সহজে কখনো কাঁদে না খুব কষ্ট না পেলে। স্পর্শ মুগ্ধতার প্রতি দুর্বল হচ্ছে, কিন্তু মুগ্ধতাকে বোঝানোর দরকার যে বারবার এই পাগলামোগুলো করার মানেই হয় না, তাও এত ছোট ছোট কারণে। মুগ্ধতা গালে হাত দিয়ে কাঁদছে। স্পর্শ ওকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গেল। নিচে গিয়ে জোর গলায় চেঁচিয়ে বলল, মামি আমি মুগ্ধকে নিয়ে যাচ্ছি। শিপা খান হাত মুছতে মুছতে দৌড়ে এসে বললেন, আমি ওকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। বলেছিলাম, কিন্তু এখন দেখছি পাগলের পাগলামি বন্ধ করা দরকার আছে। বলে মুগ্ধতার দিকে রাগী চোখে তাকালো। পাগল কথা শুনে মুগ্ধতারও রাগ উঠে গেল। ওর মা কিছু বলতে যাবে তার আগে স্পর্শ হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। স্পর্শ গাড়ি স্টার্ট দিয়ে বলল, ওঠো। মুগ্ধতা উঠছে না। ওরা বলছি। মুগ্ধতা ভয়ে বাইকে উঠল। বাইকের পিছনের অংশ ধরে আছে, কিন্তু স্পর্শকে ধরছে না। স্পর্শ বেশ জোরেই গাড়ি চালাচ্ছে। হঠাৎ স্পর্শ বলল, আমাকে ধরো। মুগ্ধতা ধরল না। স্পর্শ এবার ইচ্ছে করে ভাঙা রাস্তার মাঝে গাড়ি নিয়ে গেল। আর সেই ধাক্কার মুগ্ধতার উল্টে পড়ে যাওয়ার উপক্রম। তাড়াতাড়ি করে মুগ্ধতা স্পর্শকে ধরে নিল। রেগে গিয়ে বলল, ঠিকভাবে চালাতে পারেন না। এক্ষুনি আমি যদি পড়ে যেতাম তাহলে কি হতো? আর আমার ড্রেসে যে কাদা লেগে গেল তার বেলায়। ভালোই হতো, তোমার মরার শখটা তো মিটতো। কথাটা বলে গাড়ি চালানোই মনোযোগ দিল। মুগ্ধতা রাগী মুখ করে বাইকের দিকে তাকাচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, চুলগুলো বাতাসে উঠছে। অনুভূতিটা দারুণ। স্পর্শ লুকিং গ্লাসটা ঠিক করে মুগ্ধতার মুখ বরাবর রাখলো। মুগ্ধতাকে দেখা যাচ্ছে, আর বাতাসে উঠছে ওর খোলা চুল। নিষ্পাপ আর প্রাণবন্ত লাগছে। কে দেখে বলবে যে এই মেয়েটা স্পর্শকে নিয়ে এত প্রবেশী, এমন বাচ্চামো স্বভাবের? স্পর্শ মুচকে হেসে ড্রাইভ করায় মনোযোগ দিল। স্পর্শর বাসার সামনে এসে বাইক থামাতেই মুগ্ধতা বাইক থেকে এক প্রকার লাফ দিয়ে নেমে পড়ল। ছিটে ছিটে বৃষ্টিতে ও ভিজে গেছে পুরো। পোশাকটাও চেঞ্জ করতে হবে। তাড়াতাড়ি নেমে দৌড় দিল বাসার ভিতরে। দৌড়াতে দৌড়াতে এক জায়গায় সিট কেটে ধাম করে পড়তেও গেল। আ করে শব্দ করে উঠল। সাথে সাথে মুখ চুপে ধরল। স্পর্শ দেখলো ওর খবর খারাপ করে দেবে। তাড়াতাড়ি উঠে বাসার ভিতরে ছুটল। ফুপি, ও ফুপি, কই তুমি? ফুপি, মা কই? দেখো তোমার বেয়াদব ছেলের জন্য আমার কি অবস্থা। ফুপি, ফুপি কই তুমি? মুগ্ধতার গলার আওয়াজ শুনে স্পর্শর মা তনিমা আহমেদ কিচেন থেকে বেরিয়ে এলেন। মুগ্ধতাকে দেখে এক প্রকার অবাক হলেন, কারণ প্রায় 5 বছর হলো মুগ্ধতাকে স্পর্শ এ বাসায় আসার অনুমতি দেয়নি। তাই কারোর সাধ্যে কোলায় না মুগ্ধতাকে এক বাসায় একদিনের জন্য হলেও নিয়ে আসার। উনি মুগ্ধতার অবস্থা দেখলেন। চুলগুলো ভেজা, প্লাজোটাও ভিজে গেছে, আর কাঁদা লেগে গেছে, আর পোশাকও ভিজে গেছে। উনি অবাক হয়ে বললেন, মুগ্ধ, তুই এ বাসায়? মুগ্ধতা গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বলল, ফুপি, তোমার ছেলে জোর করে এনেছে, তুমি আমাকে বাঁচাও। উনিও মুগ্ধতাকে 2 হাতে দিয়ে জড়িয়ে ধরে বললেন, তা তুই আবার নতুন করে কি করেছিস শুনি? মুগ্ধতা এবার ওনাকে ছেড়ে চেঁচিয়ে বলল। কথাটা বলে মুগ্ধতা ওর ফুপি তনিমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। তখনই স্পর্শ বাসায় ঢুকলো। মাথার ভিজে চুলগুলো আলতো করে হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে রুমে ঢুকে গেল। রুমে ঢুকে বলল, আম্মু খিদে পেয়েছে। কি পরেছো এটা তুমি? শাড়ি পরতে কে বলেছে? হালকা নরম গলায় মুগ্ধতাকে জিজ্ঞাসা করলো স্পর্শ। মুগ্ধতা না ওর কথার কোনো উত্তর দিচ্ছে, না স্পর্শর দিকে তাকাচ্ছে। মুগ্ধতার ভাবগতি দেখে স্পর্শ মুগ্ধতার কাছে গিয়ে ওর গাল চেপে ধরে বলল। মুগ্ধতা রেগে গিয়ে স্পর্শর হাতে এক ঝাড়া বাড়ি মেরে উঠতে গেলেই স্পর্শ বিছানার সাথে মুগ্ধতাকে চেপে ধরে বলল, কোথায় আছো তুমি? আমি কি পারমিশন দিয়েছি? স্পর্শকে ওখানে বসিয়ে ওর ওয়ার্ড্রব থেকে একটা জিন্স আর একটা টপ বার করে মুগ্ধতাকে বলল, নাও চেঞ্জ ইট। মুগ্ধতা দেখে অবাক হয়ে বলল, ওই মা, আপনার ঘরে মেয়েদের ড্রেস? মাঝে মাঝে ট্রায়াল দেন নাকি? স্পর্শ রেগে বলল, একটা থাপ্পড় দেবো না? ফার্স্ট চেঞ্জ করো। আর তখন ধপাস করে এখানে পড়লে ব্যথা পাবনি? পা কাটেনি? খোঁড়া হয়ে যাওনি? এভাবে দেখাচ্ছ কেন? আর ছাদে কি করতে গিয়েছিলে? আপনি দেখতে পাননি আমি কি জন্য গিয়েছিলাম? এই ফাজলামি করো আমার সাথে? মুগ্ধতা রেগে গিয়ে মুখ ফসকে বলল, আরে ভি মারতেই তো গিয়েছিলাম, কিন্তু যাওয়ার আগে দেখলাম আমার প্রিয় মাছগুলো মরে যাচ্ছে। ওদের ফেলে আমি কি করে যাই? তাই নিজের সুইসাইড ক্যান্সেল করে ওদের বাঁচাচ্ছিলাম, আর আপনি আমাকে এভাবে বলছেন? স্পর্শর মাথা গরম হয়ে যাচ্ছে, মুখে রাগের আভা।
মুগ্ধতা পরশুর দিকে তাকিয়ে দেখলো পরশু রাগী চোখে তাকিয়ে আছে, ভাব ভালো না, তাই পালানোই ভালো। তাই মুগ্ধতা তাড়াতাড়ি করে জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। মুগ্ধতা ওয়াশরুমে ঢুকতেই মুগ্ধ বলল, ড্রেসগুলো আমার বউয়ের জন্য কিনেছিলাম, কিন্তু একটা পিঙ্কি পিঙ্কি নাগিন আমার বাসায় ঢুকে পড়েছে, তাই বাধ্য হয়ে দিলাম, নাথিং এলস। নাহলে তোমার মতো একটা নাগিনকে তো কখনোই দিতাম না। হ্যাঁ। ভিতর থেকে মুগ্ধতার বিড়বিড় করে আওয়াজ আসছে, হ্যাঁ, আজ আমার এই দুর্দশা না হলে পিঙ্কি পিঙ্কি বান্দর, তোর বউয়ের এই ড্রেস আমি নিতাম না। এই ড্রেস মুগ্ধতা রোজ কেনে আর বেচে, আমাকে শোনাচ্ছে। হ্যাঁ, রুমের ভিতর থেকে পরশ সব শুনেছে আর পেট ফাটা হাসি বার করছে। মানুষ কতটা অবুঝ হলে এসব বলে। পরশ ওর ল্যাপটপ নিয়ে ও রুমের বারান্দায় গেল। আর যাই হোক, রুমে বসে শান্তিতে কাজ করতে পারবে না, মুগ্ধতা করতে দেবে না। ড্রেসটা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মুগ্ধতা। রুমে ঢুকে দেখলো পরশ নেই। ওকে আর পায় কি? ভাগ মুগ্ধ ভাগ। ওই পিঙ্কিশ বুড়ো বান্দর তোকে হাতের কাছে পেলে তোকে তো ছানা বানিয়ে ফেলবে। ভাগ। কথাটা মনে মনে ভেবে মুগ্ধতা শাড়ি নিয়ে দৌড়ে ছুটল। পরশ মুগ্ধতার পায়ের আওয়াজ পেয়েছে, বুঝতে পেরেছে যে মুগ্ধতা ভয়ে পালিয়েছে। কিন্তু পরশর থেকে পালানো কি এতই সহজ? কথাটা ভেবে পরশ মুচকি হাসলো। হাতের ঘড়িটার দিকে তাকালো। রাত 11:25 বাজে। 10টার দিকে ঝিরিঝিরি বৃষ্টির পর 10:30-এর দিকে একটু জোরেই বৃষ্টি হয়েছে। প্রথম বৃষ্টির পর মাটি থেকে যে অদ্ভুত ঘ্রাণ ভেসে আসে তা ক্ষণিকের মুষলধারা বৃষ্টিতে মিলিয়ে যায়। তেমনি কিছুক্ষণ আগে পরশ যে সুন্দর ঘ্রাণটা পেলেও এখন আর পাচ্ছে না। তবে হালকা ঝোড়ো হাওয়ায় গাছের পাতার শনশন আওয়াজ আর মিষ্টি হাওয়াটাও পাচ্ছে। মুগ্ধতা বলে এই মিষ্টি হাওয়ায় ওর নাকি কোনো ইন্টারেস্ট নেই। তার পরিবর্তে যদি ওকে নাকি একটা সাইকেলের সাথে ঢাকা শহরে ছেড়ে দেওয়া যায় তাহলে ও টোটো করে ঘুরতে পারবে। মুগ্ধতা প্রায় প্রায় দাবি করে পরশুর কাছে যে ওকে নিয়ে একটু বাইকে করে লং ড্রাইভে যাওয়ার জন্য, কিন্তু আজ অবধি পরশু কখনো মুগ্ধতার এই ইচ্ছেটা পূরণ করেনি। একদিন তো মুগ্ধতা চরম রেগে বলেই ফেলেছিল, আপনার বউ হবে একটা দজ্জাল মহিলা, আপনার শাশুড়ি হবে কুটনি বুড়ি, আর আপনার বউ আপনার বাইক কেন আপনার দিকেও ঘুরে তাকাবে না, আর তার থেকে মস্ত বড় নাগিন হবে আপনার মেয়ে। কাজের মাঝেও হঠাৎ কথাটা মনে পড়ে যাওয়ায় পরশ হেসে ফেললো ফিক করে। ল্যাপটপটা বন্ধ করে মুখ চেপে হাসছে। মাঝে মাঝে ওর খুব জানতে ইচ্ছে করে মেয়েটা এত অবুঝ কেন। 18+ বয়সী একটা মেয়ের ম্যাচুরিটি এত অভাব। মাঝে মাঝে নিজেকে খুব লাকিও ফিল হয় মুগ্ধতার মতো কাউকে ওর জীবনে পাওয়ার জন্য। আর যাই হোক, লাইফে এন্টারটেনমেন্টের আছে মুগ্ধতার জন্য, কখনো রোমান্টিক, কখনো থ্রিলার, আবার কখনো অ্যাডভেঞ্চার। মুগ্ধতা একটা কাশ্মীরি গ্রিন অ্যাপেল খেতে খেতে বিছানার উপর আয়েস করে পা তুলে বলল, ফুপা, তুমি অনেক বড় একটা ভুল করে ফেলেছো। পরশুর বাবা মিজান আহমেদ অবাক হয়ে তনিমা আহমেদের দিকে তাকালেন। উনি আবার কি ভুল করে ফেলেছেন? উনি একটু ঘাবড়ে বললেন, কি ভুল করেছি মুক্ত মামনি? মুগ্ধার মুখ ভর্তি আপেল। কথা বলতে গেলে মুখের আপেল শেষ করে তারপর মুগ্ধাকে কথা বলতে হবে, তাই মুগ্ধতা ওর গোলগাল মুখটা নাড়তে নাড়তে বলল, তুমি তোমার এই বিরাট বাসায় আমার জন্য আলাদা রুম বানাওনি কেন বলো তো? তোমাদের তো মেয়ে নেই, আমি তো তোমাদের মেয়ের মতো, তাই আমার জন্য কি একটা রুম বানানো উচিত ছিল না? মুগ্ধার এমন কথা শুনে ওনার দুইজনেই বোকা বনে গেল। তনিমা বলে উঠলেন, তোর জন্য আলাদা রুম বানানোর কি আছে মা? এই স্পর্শ রুমটা যে তোর নিজেরই রুম। তনিমা বাইরের দিকে তাকিয়ে দেখলেন পরশ দরজার সাথে হেলান দিয়ে অত্যন্ত শান্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। মুগ্ধতা এখনো পরশকে দেখেনি। উনি পরশকে দেখে আর কিছু বললেন না। মুগ্ধতা বলতে শুরু করলো, হ্যাঁ, তোমরা ভাবলেও কি করে আমি ওই পিঙ্কিশ যাদব বান্দরের সাথে একই রুমে থাকবো? নেভার। হয় তোমরা আমার জন্য একটা রুম আলাদাভাবে বানাবে, নয়তো আমি এই বাসায় থাকবো না। আর তোমরা বলো কি না আমি ওনার রুমে থাকবো? মুগ্ধতার কথা শেষ হতেই পরশ বলল, আম্মু, তোমাদের এই পিঙ্কি পিঙ্কি নাগিনকে বলো জলদি আমার রুমে চলো আসতে, আমি ঘুমাবো, আমি টায়ার্ড না, সো আই নিড সাম রেস্ট। 5 মিনিটের মধ্যে যেন রুমে ওনার দেখা পাই, অ্যান্ড আই মিন ইট। কথাটা বলে পরশ চলে যেতে নিলেই মুগ্ধতা চেঁচিয়ে বলল, এই তুই কাকে বললি তোর রুমে যাওয়ার কথা? আমি কোনোদিন তোর রুমে যাব না, আমি আমার ফুপি মার সাথে ঘুমাবো, আমার টুই টুই ফুপি। কথাটা বলে তনিমা আহমেদকে জড়িয়ে ধরলেন। তনিমা আহমেদ মিজান আহমেদের দিকে তাকিয়ে বললেন, আমি স্পর্শের ব্যাপারটাতে ঠিক মত দিতে পারলাম না।
মানে দুজনের বিয়ের আগে এক রুমে থাকা ব্যাপারটা কেমন না? মুগ্ধতা কথাটা শুনে ওনার গাল দুটো টেনে দিয়ে বললেন। পুরো টুইটুই মার্কা কলিজা ফুপা, লাভ ইউ এতগুলো। মুগ্ধতার কথা শেষ হতে না হতেই পর্শ বলে উঠল, আম্মু, তোমার কলিজা মার্কা মেয়েটাকে তাড়াতাড়ি আসতে বলো। আই এম গেটিং লেট। আমি ঘুমাবো। আর তাছাড়া তোমার এই মেয়ে যতদিন এই বাসায় থাকবে ততদিন না তার এই ঘাড় তাড়ামো স্বভাবটা দূর হয়। তাই এইসব সুখ দুঃখের কথা অনেক করতে পারবে। ইটস অলরেডি 11:45 PM। পর্শর কথা শুনে মুগ্ধতা ওনাকে জড়িয়ে ধরে বললেন, ফুপি আমি যাব না, আমি গেলে উনি আমাকে পানিশমেন্ট দেবে, আমি শিওর। তুমি ওনাকে চেনো না, উনি কত বড় বেয়াদব, আমাকে আজকে চড় অব্দি মেরেছে। মুগ্ধতার এমন কাণ্ড কারখানা দেখে মিজান আহমেদ বললেন, তুমি মুগ্ধকে নিয়ে স্পর্শর কাছে যাও, গিয়ে স্পর্শকে বোঝাও। ওনার কথা শুনে তনিমা মুগ্ধতাকে নিয়ে পর্শ রুমের দিকে গেল। যদিও মুগ্ধতা যেতে চায়নি, ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেছে তনিমা আহমেদ। পর্শের রুমে ঢুকলেন তনিমা মুগ্ধতাকে নিয়ে। উনি দেখলেন পর্শ একটা বই হাতে নিয়ে কিছু খুঁটিয়ে পড়ছে। পর্শকে ডেকে বললেন, তার জন্য নাকি আলাদা ঘরের দরকার? আজ থেকে এই ঘরটা তার। আর এই নিয়ে যেন দ্বিতীয়বার কোনো কথা না হয়। আর আম্মুর সমাজ কি ভাবলো না ভাবলো তাতে আমার কোনো যায় আসে না। দুদিন পরেও যে আমার হবে সে আজও আমার, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আমি এটা নিয়ে খুব বেশি একটা ভাবছি না, আর ভাবিও না কখনো। আপাতত তার ঘাড় দ্বারা আমি বন্ধ করা দরকার। আর ও আমার মুগ্ধ, এইটাই ওর পরিচয়, স্পর্শের মুগ্ধতা। মুগ্ধতা রেগে মেগে চলে যেতে নিলেই পর্শ বলল, এক পাও যদি রুমের বাইরে রেখেছো তবে মেরে অ্যাকোরিয়ামের মধ্যে পুরে রাখবো, সপিস হিসেবে, ঠিক আছে? আর আম্মু তুমি যাও, ঘুমিয়ে পড়ো। পাগলের জন্য নিজেদের ঘুমটা নষ্ট করা বৃথা। ওনার আর কি সাধ্য পর্শের উপর কথা বলার। স্পর্শের জেদের কাছে সব হার মানে। উনি চলে যেতেই পর্শ দরজা বন্ধ করে দিয়ে মুগ্ধতাকে বলল, এসি কত দূর রাখবো? আজকে তো ওয়েদার ঠান্ডা। মুগ্ধতা পর্শর কথার কোনো জবাব না দিয়ে হঠাৎ কিছু একটা ভেবে বলল, আচ্ছা আপনি এক্ষুনি না বললেন এই রুমটা আমার, তাহলে আমার রুমে আপনি কেন? পর্শ হাতের বইটা রেখে এসির রিমোটটা হাতে নিয়ে বলল, আমি কিন্তু একবারও এটা বলিনি যে রুমটা সম্পূর্ণ তোমার। রুমটা যেমন তোমার তেমনই আমারও। তাই এসব আজায়ের এইসব কথা না বলে শুয়ে পড়ো। মুগ্ধতা রেগে বলল। আমি ঘুমাবো না, কি করবেন? স্পর্শ মুগ্ধতার দিকে ঝুঁকে গিয়ে বলল, একটা বন্ধ ঘরে একা একা একটা মেয়ে আর একটা ছেলে থাকলে এই ছেলেটা মেয়েটার সাথে ঠিক কি কি করতে পারে সেটা নিয়ে কি তোমার কোনো আইডিয়া আছে? স্পর্শর কথা শুনে মুগ্ধতা খানিকটা ভয় পেয়ে গেল। স্পর্শকে হাতে দিয়ে দূরে ঠেলে দিয়ে বলল, না, আপনি এমন কিছু করবেন না, না হলে কিন্তু আমি চেঁচাবো। আপনাকে দেখি আমার মনে হচ্ছিল আপনার স্বভাব চরিত্র ভালো না, আর আপনি আমার মতো একটা নিষ্পাপ শিশুকে কি অত্যাচারটাই না করেন। মুগ্ধতা ওর স্বভাব চরিত্র নিয়ে টানাটানি করলো, যে বিষয়টা পর্শর একদম ভালো লাগে না। রাগও লাগছে এখন। রেগে গিয়ে বলল, মুগ্ধ, আমাকে আর রাগিও না। ইউ নিড টু স্টপ। যাও ঘুমাও। কিন্তু মুগ্ধতা তো মুগ্ধতাই, ও থামছে না। এটা ওটা বলেই চলেছে। পর্শ এবার মুগ্ধতার হাত ধরে ওর কাছে টেনে আনলো। মুগ্ধতার গালটা চেপে ধরতে মুগ্ধতার ঠোঁট দুটো এক জায়গায় হয়ে গেল। পর্শ আলতো করে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই মুগ্ধতার শরীর কেঁপে উঠল। মুগ্ধতার শরীরে এই কম্পন পর্শ বেশ ভালোই অনুভব করতে পারছে। মুগ্ধতা পর্শর গলায় খামচি দিয়ে ওর শার্ট চেপে ধরল। নিমেষেই পর্শ মুগ্ধতার কাছে থেকে সরে এলো। মুগ্ধতার মনে যেন গিটার বাজছে। পর্শকে খুব অস্থির অস্থির লাগছে। হয়তো মুগ্ধতাকে যেভাবে ভালোবাসতে চেয়েছিল সেভাবে পেরে উঠতে পারেনি। মনের মধ্যে একরাশ বিরক্তিও কাজ করছে নিজের প্রতি। এই বিরক্তি ভাবটা না কাটানো অবধি স্বস্তি মিলবে না। আর যারা একমাত্র ওষুধ হলো ওর মুগ্ধ। মুগ্ধতারও অজানা এক অনুভূতি হচ্ছে, খানিকটা লজ্জাও পাচ্ছে। এভাবে পর্শ কখনো ওর কাছে আসেনি। না পেরে পাশ ফিরে শুয়ে পড়ল। পর্শ একবার মুগ্ধতার দিকে তাকালো। মেয়েটা পাশ ফিরে শুয়ে আছে। কেন পর্শর দিকে তাকিয়ে ঘুমাচ্ছে না ও? ওর দিকে তাকিয়ে ঘুমালে মুগ্ধতার মুখটা থেকে কিছুটা হলেও তো এর একটু অস্থিরতা দূর হয়। পর্শ এবার মুগ্ধতাকে এক ঝটকায় ওর পাশে ফিরিয়ে মুগ্ধতার ঠোঁট জোড়া দখল করলো। অদ্ভুত এক প্রকার মাদকের মতো মুগ্ধতার এই ঠোঁটের ছোঁয়া। এই নেশার ঘোর কাটানো মুশকিল। মুগ্ধতা প্রথমে অবাক হলে সময়টাকে উপভোগ করতে ব্যস্ত। মুগ্ধতা আবেগে পর্শর চুলগুলো মুঠো করে ধরল। হঠাৎ পর্শ বুঝালো যে ও এতটা কাছে না আসলেও পারত। আবার মুগ্ধতার প্রতিও রাগ হচ্ছে ওর। মেয়েটাও যে কেন ওকে এতটা কাছে টেনে নিয়েছে। পর্শ রাগটা কমাতে মুগ্ধতার নিজের ঠোঁট জোড়া একটা কামড় বসালো।
ব্যথা অনুভব করতেই মুগ্ধতা স্পর্শকে ঠেলে সরিয়ে দিয়ে হাত দিয়ে ঠোঁট চেপে ধরল। আহ, আপনি শুধু বেয়াদব না, লুচিও বটে। এভাবে কেউ কামড় দেয়? দেখবেন আপনার কপালে বউ জুটবে না, জুটলেও আমার মতো এমন টুইটুই মার্কা হবে না, জল্লাদ নাগিন হবে, দেখে নেবেন। কথাটা বলে ব্ল্যাঙ্কেট টেনে ঘুমিয়ে পড়ল। প্রায় 10 মিনিট ধরে স্পর্শর এক প্রকার দ্বিধাগ্রস্ত অনুভব হলো। এটা ভেবে যে মুগ্ধতাকে কি ওর আম্মু রুমে পাঠিয়ে দেবে নাকি এখানেই থাকবে আজকের রাতটা। যা অনুভব করলো তাতে বুঝালো মেয়েটা ওর মারাত্মক এক আসক্তি, যা কাছে থাকলেই আসক্ত হতে মন চাইবে। স্পর্শ ভাবলো মুগ্ধতাকে ওর আম্মুর রুমে পাঠাবে, তাই পিছন ঘুরে দেখতেই দেখলো মুগ্ধতা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মনে পড়লো কালকে মুগ্ধতাকে নিয়ে একটু শপিংয়ে গেলে ভালো হতো। তেমন ড্রেসও নেই যে এখানে 1 সপ্তাহ কাটাতে পারবে। একদিন শখ করে মুগ্ধতার জন্য কিনেছিল, কিন্তু কখনো ড্রেসটা দেয়নি, তাই ওর কাছে থেকে গিয়েছিল। আজকে সেটা কাজে দিয়েছে, কিন্তু মুগ্ধতার ড্রেসটা পরে স্পর্শের বউকে নিয়ে মা মাসি এক করে ফেলেছে। স্পর্শ ব্যালকনিতে গেল, একটা ফোন করলো। আসসালামু আলাইকুম স্যার, আমি আহনাফ স্পর্শ বলছিলাম। চিনতে পারছেন? ঢাকা মেডিকেলেই পড়তাম, 2 বছর আগে পাস আউট হয়েছি। আচ্ছা স্যার, কালকে কলেজে ছুটি নেই, কালকে তো শুক্রবার, সরকারি ছুটি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি একজনের থেকে জানতে পারলাম যে কালকে নাকি ক্লাস আছে, শুনে অবাক হয়েছিলাম, তাই ফোন করলাম আর কি। স্যার, আমার একজন পরিচিত ফরহাদ খান মুগ্ধতা, সে আমার কাজিন। তার ক্লাসে পারফরমেন্স কেমন? I know sir, she is talented and also genius, কিন্তু ওর মাঝে এখনো ম্যাচুরিটি জিনিসটা আসেনি। আচ্ছা, I'll take her class. Okay, so bye. আল্লাহ হাফেজ। ফোন কেটে মুখের দিকে তাকালো স্পর্শ। আকাশের কালো মেঘ সরে গিয়েছে, চাঁদের আলোটা ছড়িয়ে গিয়েছে চারিদিকে। মুগ্ধতার মুখের উপর চাঁদের আলো পড়েছে, অনেক মায়াবী লাগছে দেখতে। মেয়েটা এত অবুঝ কেন? সহজ জিনিসগুলোকে কেন সহজভাবে মেনে নিতে পারে না? আসলে স্যারকে ফোন করার উদ্দেশ্যে স্পর্শর কাছে বেশ স্পষ্ট। বাইকে ওঠার আগে নিতু তাড়াহুড়ো করে এই অজুহাত দেখিয়েছিল যে কালকে নাকি ওদের ক্লাস আছে। স্পর্শ অবাক হয়েছিল, কারণ কালকে শুক্রবার, অর্থাৎ সরকারি ছুটি। ছুটির দিনের কিভাবে একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে ভেবে অবাক হলো। আসলে উত্তেজনার বশে নিতু যা ইচ্ছে তাই বলে ফেলেছে। স্পর্শ গিয়ে মুগ্ধতার পাশে শুয়ে পড়ল। মুগ্ধতাকে নিচের দিকে ফেরাতে মুগ্ধতার খোলা চুলগুলো মুখের উপর পড়ল। মেয়েটার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না আর। স্পর্শ চুলগুলো সরিয়ে তাকিয়ে রইল মুগ্ধতার দিকে। ঠোঁটটা ফুলে গিয়ে লাল টকটকে বর্ণ ধারণ করেছে। স্পর্শ আলতো করে ঠোঁটে আঙুল দিয়ে স্পর্শ করল। ওর নিচের রাগটাকে কন্ট্রোল করতে হবে, না পারলেও চেষ্টা করতে হবে, কারণ এই রাগের বশেই আজ ও ওর মুগ্ধতার গায়ে হাত তুলেছে। এটাই কি ওর সবচেয়ে নেগেটিভ পয়েন্ট হওয়ার জন্য যথেষ্ট নয়? মাঝরাত থেকে স্পর্শর ঘুম ভেঙে গেলে ওর কফি খাওয়ার অভ্যাস আছে। এটা ওর ব্যাড হ্যাবিট জেনেও ভালো লাগে। কফি খেলে চোখে আর ঘুম ধরে না। স্পর্শ কফি খাচ্ছে আর বাইরের দিকে তাকাচ্ছে। কত গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। মাঝরাতে এই শহর থেমে নেই। প্রত্যেকটা মানুষ বলতে চাই এই শহর আমার। এই শহর মাঝরাতে কোনো প্রেমিক প্রেমিকার হলে দোষ কি? কথাটা ভেবে স্পর্শ মুগ্ধতার দিকে তাকালো। আজকে মুগ্ধতার সেই চিরকাঙ্ক্ষিত ইচ্ছেটা পূরণ করবে স্পর্শ। দুজন মিলে আজ এই শহরের বৃষ্টি ভেজা পথ জুড়ে ঘুরবে আর হাতে হাত রেখে বলবে এই শহর আমার। স্পর্শ কফিটা খেয়ে কফির কাপটা টেবিলের উপর রেখে মুগ্ধতার সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটা কেমন গুটি গুটি হয়ে শুয়ে রয়েছে, হয়তো ঠান্ডা লাগছে। তবে এই মুহূর্তে ওর যে মুগ্ধতাকে ঘুমাতে দিলে হবে না। ঘুমাতে দিলে রাতের ঢাকা শহরটা মুগ্ধতা দেখবে কিভাবে? স্পর্শ মুগ্ধতার কাছে গিয়ে মুগ্ধতার পাশে বসে ওর কানে ফিসফিসিয়ে বলল, এই মুগ্ধপুরী, চলো না দুজনে মিলে রাতের ঢাকার শহর দেখি। এই শহরটাকে নিজের করে নি, যে শহরে থাকবো শুধু তুমি আর আমি। মুগ্ধতা তো ঘুমে ব্যস্ত। ঘুম হলো মুগ্ধতার প্রিয় একটা জিনিস। কে যদি সারাদিনে ওকে ঘুমাতে বলে তবে কিছু মাইন্ড করবে না ও। কানের কাছে ফিসফিস আওয়াজ শুনে মুগ্ধতা বিরক্ত হলো। ঘুমের মাঝে কোনো বিঘ্নতা তার পছন্দ না। বিরক্ত হয়ে হাতটা এলোপাথারি বাতাসে চালাতে লাগলো। যদি কারো গায়ে লাগে, যদি তাকে ঘুমের ঘোরে 2 চড়কে থাপ্পড় মারতে পারে, তাহলে তাকে ঘুম ভাঙানোর শাস্তিটা ঠিক হবে। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর অবশেষে মুগ্ধতাকে ডাকতে স্পর্শ জয়ী হলো।
মুগ্ধতা আয়নার সামনে নিজেকে দেখছে। চুলগুলোকে হেয়ার ব্যান্ড দিয়ে আটকাতে আটকাতে আয়নার দিকে তাকিয়ে পরশকে বলল, আপনি সিরিয়াসলি বলছেন নাকি? এই মাঝরাতে আমার সাথে মজা করছেন কোনটা? নাকি আমি স্বপ্ন দেখছি? সত্যি আপনি আমাকে রাতে ঢাকা শহর ঘোরাবেন? পরশ ফোনটা পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, মিসেস নাগিন, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে পুনরায় ঘুমিয়ে পড়তে পারেন। আই উড নট মাইন্ড এনিথিং। আমি একাই বেরোবো। মুগ্ধতার মনে তো লাড্ডু ফুটেছে। ফাইনালি ওর এতদিনের ড্রিম পূরণ হবে। পরশকে রাতে ঢাকা শহর দেখাবে। এর থেকে বড় হ্যাপিনেস ওর কাছে আর কিছুই হতে পারে না। আর কোনো কথা বাড়ালো না মুগ্ধতা। এতে যদি হিতে বিপরীত হয় আর পরশ যদি ওকে না নিয়ে যায় তাহলে, তাই বেশি কথা বাড়িয়ে আর রিস্ক নিতে চাইছে না ও। পরশ বাইকে বসলো। বাইক স্টার্ট দিয়ে মুগ্ধতাকে পিছনে বসতে বলল। মুগ্ধতা বাইকে উঠতে গেলেই পরশ ওকে থামিয়ে বলল, ওই তুমি বাইকে উঠবে না? আবার কি শুরু করলেন আপনি? এখন কি আপনি আমাকে নিয়ে যাবেন না? এটা ভাবছেন? যদি সেটা ভেবে থাকেন তাহলে কিন্তু খুব ভুল ভাবছেন। আপনার জন্য আমি আমার কলিজা মার্কা ঘুম বরবাদ করে এই মাঝরাতে 3টের সময় রেডি হয়ে বেরিয়ে এসেছি। এখন যদি আপনি বলেন যে আমাকে নিয়ে যাবেন না, তাহলে আমি কিন্তু রাস্তার লোকজন জড়ো করে আপনাকে মার খাওয়াবো বলে দিলাম। তারা আপনার হাড্ডি পাসলি সব এক করে দেবে। হ্যাঁ, একদম চুপ। এত আজাইরা কথা বলতে তোমার মুখ ব্যথা করে না? আরে কখনো তো একটা পয়েন্ট নিয়ে, লজিক নিয়ে কথা বলো। তোমার কি মনে হয় আবার খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে মাঝরাতে তোমার সাথে ঠাট্টা করার জন্য আমি আবার নিজের ঘুম নষ্ট করে এখন নিজের বাসার সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি? মাথায় এই সমস্ত আজাইরা চিন্তা ভাবনা থাকে বলেই তো স্যারকে টাকলা বলো। এই কথাটা আমি আজ তোফাজ্জল স্যার যার কাছ থেকে জেনেছি। উনি বলেছেন মুগ্ধতার ম্যাচুরিটির অভাব আছে। আচ্ছা, মন থেকে এসব সরাও, দেখবে সবকিছু কেমন জলের মতো পরিষ্কার লাগছে আর মাইন্ডও ফ্রেশ লাগবে। হোয়াট এভার, পাগলরা এসব বোঝে না। আমি হচ্ছে কেন তা বারবার ভুলে যাই। বাই দ্য ওয়ে, যেটা জন্য তোমাকে আটকালাম, তোমাকে কি আমি একবারও বলেছি চুলটা ব্যান্ড করে বেঁধে আসতে? তো কি হয়েছে? আমার কিউট হেয়ার, আমার কিউট ব্যান্ড আমি বেঁধেছি, তাতে কার বুড়ো জামাইয়ের কি? আপনি কি ভাবছেন এখন আমাকে আপনার থেকে পারমিশন নিতে হবে? হ্যাঁ, বয়ে গেছে আমার আপনার পারমিশন নিতে। আর তাছাড়া চুল খোলা রাখলে আমার কিউট হেয়ারগুলো রাফ হয়ে যাবে। স্পর্শ মুগ্ধতার চুল থেকে এক টানে ব্র্যান্ড খুলে নিয়ে রাস্তার পাশের ড্রেনে ফেলে দিল। না, ইটস ফাইন, এবার বাইকে ওঠো। আপনি ওটা ফেলে দিলেন কেন? জানেন ওটাতে যে পিঙ্ক কালারের বিয়ার ছিল, ওটা আমি পুরো ঢাকা তন্ন তন্ন করে খুঁজেও পাইনি। বাপি ওটা চিটাগং থেকে এনে দিয়েছিল, আর আপনি এত সহজে ফেলে দিলেন। এখন আমার কি হবে? হ্যাঁ, একটা ব্যান্ডের জন্য মুগ্ধতার এমন পাগলামো দেখে পরশ আবার ধমক দিয়ে বলল, হ্যাঁ, একদম চুপ। তাড়াতাড়ি বাইকে ওঠো, না হলে তোমাকে ফেলে রেখে কিন্তু আমি চলে যাব। তখন কিন্তু বলতে পারবো না যে আমি তোমাকে নিয়ে যাইনি। আমার ব্যান্ডটা কিন্তু আপনি ফেলে দিয়েছেন, আপনাকে আমি দেখে নিব। মুগ্ধতার কথার মাঝে পরশ বাইক স্টার্ট দিল। যেমন পাগল বা তোর তো মনে হয়। কিছু বললেন মনে হলো? বলেছি তো, পিঙ্ক কালারের নাগিন। পরশ বাইক চালাচ্ছে কিন্তু মুগ্ধতা পরশকে ধরে বসেনি। মুগ্ধ হোল্ড মি, যদি আমাকে না ধরো তাহলে কিন্তু বাইরে থেকে ফেলতে দেবো বলে দিলাম। মুগ্ধতা ভয়ে পরশকে জড়িয়ে ধরল। সবসময় আমি ভয় দেখান কেন? মুগ্ধতার কথা শুনে পরশর পেট ফাটা হাসি আসছে, তবু নিজেকে সামলে বলল, নেক্সট টাইম এভাবেই ধরবে, ওকে? না হলে ঠিকঠাক কিউট কাপল টাইপের লাগে না দেখতে। কাপল? আপনাকে আমি বিয়ে করব, তারপর তো কাপল হব, তাই না? আগে হয়তো আপনাকে বিয়ে করার জন্য পাগল ছিলাম, বাট এখন না, কারণ আপনি আমাকে চড় মেরেছেন। হোয়াট এভার, তুমি বিয়ে না করলে কি আছে, আবার কিউটি ভাই নিতু তো আছে। মুগ্ধতা কিছু বলল না। ও জানে পরশকে রাগানোর জন্যই বলেছে, কিন্তু এই মুহূর্তে পরশর উপর রাগ করে সময়টাকেও নষ্ট করতে চায় না। রাতের এই ঢাকা শহরটা কত সুন্দর, এখন এটাকে উপভোগ করতে ব্যস্ত। এভাবে মুগ্ধ দৃষ্টিতে কখনো রাতের ঢাকা শহর দেখা হয়নি মুগ্ধতার। ইট পাথর দিয়ে গড়া, বহুতল ঘরবাড়ির মাঝে ছোট্ট ছোট্ট মানুষের স্থান। এত রাতেও এই শহর নিস্তব্ধ নয়, এই শহর বরাবরই প্রাণোচ্ছল। মানুষগুলোর চোখে হয়তো ঘুম নেই। এই শহরে কেউ তার প্রিয় মানুষের ভালোবাসা নিয়ে আঁকড়ে বেঁচে থাকে, আবার কেউ একরাশ হতাশ নেই। সুখ জিনিসটা বড়ই অদ্ভুত, যা সকলের মাঝে থাকে না। মুগ্ধতার খোলা চুল বাতাসে উঠছে, অপরূপ সৌন্দর্য কাজ করছে ওর মাঝে। পরশ আর চোখে লুকিং গ্লাসে মুগ্ধতাকে দেখছে। মধ্যরাতে ঢাকা শহরে মুগ্ধতার মাঝের মুগ্ধকর এই সৌন্দর্যটা পরশ এভাবেই উপভোগ করতে চেয়েছিল। আজ ওর ইচ্ছেটা পূরণ হলো।
ও ওর মুগ্ধকে দেখল নতুন এক রূপে আর ছন্দে। মিরপুর হয়ে পুরান ঢাকার সমগ্র চত্বর, সংসদ ভবন সবটা ঘুরেছে ওরা। দীর্ঘ এক সময়টাকে অনেক উপভোগ করেছে। একদিন মাঝরাতে ও মুগ্ধতাকে নিয়ে হাতির ঝিল যাবে ঘুরতে। সেখানে লেকের কাছে হাতে হাত রেখে পার করবে অনেকটা সময়, মিলিয়ে দেবে দুটি মন। এই মুগ্ধ, মা ওঠ, দেখ কত বেলা হয়ে গেল, ব্রেকফাস্ট করবি না? মুগ্ধতা শুনতে পাচ্ছে সে তনিমা আহমেদ ওকে ব্রেকফাস্ট করার জন্য ডাকছে, কিন্তু এখনো ওর নিজের এই কলিজা মার্কা ঘুমটাকে নষ্ট করে ব্রেকফাস্ট করার কোনো ইচ্ছে প্রকাশ করছে না। তাই কোনো রকম কোনো সারা শব্দ করছে না। যতক্ষণ ঘুমানো যায় ও ঘুমাবে। যতক্ষণ বলছে তার কারণ পরশু শাওয়ারের গেছে, তাই শাওয়ার নিয়ে সে নিশ্চিত মুগ্ধতাকে আর ঘুমাতে দেবে না। মুগ্ধতা এখন উঠছে না, পড়ে পড়ে ঘুমাচ্ছে দেখে তনিমা আহমেদ এবার বললেন, মুগ্ধ, ভাইয়া এসেছে। ওর বাবা এসেছে শুনে মুগ্ধতা এবার লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ল। উত্তেজিত হয়ে বলল, বাবা আমাকে নিশ্চয়ই নিতে এসছে। আমি জানতাম আমার বাবা আমাকে কখনোই বেয়াদবের কাছে রাখবে না। আর দেখ, সকাল সকাল নিতে চলে এসছে। এই জন্য এতগুলো ভালোবাসা। মুগ্ধতা তো খুশিতে ডগমগ। তনিমা আহমেদ সংকোচ নিয়ে বললেন, তোকে নিতে এসেছে এতটুকু জানি, কিন্তু নিয়ে যেতে পারবে কিনা বড় অনিশ্চিত, কারণ আমার মনে হয় না স্পর্শ তোকে যেতে দেবে। ওনার এই কথাটা শুনে মুগ্ধতার রাগ উঠে গেল। রেগে গিয়ে বলল, বলে মুগ্ধতা রুম থেকে বেরিয়ে যেতে নিলেই পরশু ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু গো দেয়ার। রুমের বাইরে এক পা বাড়াবে না। ভালোই ভালোই বলছি, বাইরে গেলেই তোমার খবর আছে কিন্তু। আমি তো যাবই, তাতে কার জামাইয়ের কি? দুজনের এমন ক্যাট ফাইট দেখে দোটানায় পড়ে গেল তনিমা। দুজনে একসাথে থাকলে এমন ঝগড়া লেগেই থাকে ওদের মধ্যে। মুগ্ধতার পরশর বয়সের মাঝে প্রায় 5.5 বছরের ডিফারেন্স, কিন্তু মুগ্ধতার ব্যবহারটা মনে হয় না। ও পরশুর সাথে এমনভাবে কথা বলে যেন ও পরশুর বয়সী। তানিম আহমেদ দুজনকে থামিয়ে দিয়ে বললেন, তোদের এই ঝগড়ার মাঝে আমি এখন কি করব সেটা আমাকে বলতো, তাহলে আমি আমার কাজটা পুরো করতে পারি। মুগ্ধতা কিছু বলতে যাবে তার আগে পরশু বলে উঠল, আম্মু তুমি আর ব্রেকফাস্ট রুমে পাঠাও, আর আঙ্কেলের ব্রেকফাস্ট নিচে দাও, আমি আসছি। আচ্ছা। বলে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। যদিও মুগ্ধতার কাঁচু মাচু ফেসটা উপেক্ষা করতে ওনার বড্ড কষ্ট হচ্ছিল, তবুও কিছু করার নেই। পরশ যা বলবে তাই করতে হবে ওনাকে। মাঝে মাঝে এই কনফিডেন্সটা ওনার মধ্যেও ক্রিয়েট হয় যে ওরা পর্শের বাবা মা নাকি পর্শ ওদের বাবা মা। পর্শ ওয়ার্ড্রব থেকে একটা টি শার্ট বের করে গায়ে দিল। পর্শ আয়নার সামনে দাঁড়াতেই মুগ্ধতা গজগজ করতে করতে বলে উঠল, আপনার কি মনে হয় না আপনি আমার উপর একটু বেশি জোর খাটাচ্ছেন? মুগ্ধতার কথার উত্তরে পর্শ বলল, আচ্ছা মুগ্ধ, এই জোর, অধিকার বোধ এগুলো ঠিক কাদের উপর খাটানো যায় বলতে পারো? মুগ্ধতা চটপট করে বলল, কাদের উপর আবার? যারা সব থেকে কাছের হয় তাদের প্রতি। কথাটা বলে মুখটা চেপে ধরল মুগ্ধতা। বুঝতে পারলো যে ওর কাছে পৃথিবীর সবচেয়ে অপ্রিয় সত্যটা ও আহানা পরশর সামনে বলে ফেলেছে, যা এখন না বললেই হতো। আর পরশ এখন এটার একটা সুযোগ পেয়ে গেল। দ্যাটস লাইক এ গুড গার্ল। দেখেছো এক রাতের মধ্যে তোমার ব্রেনের কতটা ডেভেলপমেন্ট হয়েছে। আর কদিন থাকো, আরো উন্নতি হবে। আর মাঝে মাঝে আমিও 1-2 বার ভ্যাকসিন দেবো। ওদের কথা বলতে বলতেই তনিমা আহমেদ ব্রেকফাস্ট রেখে চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন যে মুগ্ধতার বাবা মানে তার ভাই তামিম খান স্পর্শকে তাড়াতাড়ি নিচে আসতে বলেছে, স্পর্শের সাথে জরুরি কথা আছে। পরশ মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। অবশেষে ব্রেকফাস্টের সাথে অনেকটা যুদ্ধ করেও মুগ্ধতা জয়ী হলো না। পরশ পুরো প্লেটের খাবার মুগ্ধতাকে দিয়ে শেষ করিয়েছে। মুগ্ধতার হাতের পর্সের একটা চিমটি দিল বিরক্ত হয়ে। স্পর্শ মুগ্ধতার মুখটা মুছিয়ে দিয়ে বলল, একদম কিউট নাগিনের মতো চুপচাপ এখানে বসে থাকবে যতক্ষণ না আমি রুমে আসছি, ঠিক ততক্ষণ। আর যদি ভেবে থাকো যে ব্যালকনিতে গাছের ডাল বেয়ে নামার চেষ্টা করবে, তবে এই কেউ গন বেবি, ওখানে থেকে তুমি পড়ে গিয়ে হাত পা ভাঙলেও আমি কোমায় পাঠানোর ব্যবস্থা করবো। মাইন্ড। কথাটা বলে পরশ রুম থেকে বেরিয়ে গেল। মুগ্ধতার বিরক্তি লাগছে খুব। ওর বাবা পরশকে কিভাবে ঝাড়ি দেবে সেটা মুগ্ধতার শোনার খুব ইচ্ছে ছিল, কিন্তু ও জানে সবকিছুর ঊর্ধ্বে পরশর কথার মার পেঁচে ওর বাবাকে ফাঁসাবে।
স্পর্শর সামনে বসে আছে মুগ্ধতার বাবা তামিম খান। উনি বেশিরভাগ ক্ষেত্রে পর্শের সিদ্ধান্তের বিরোধী করেন, তা কেবল মুগ্ধতার ব্যাপারে। অন্য কোনো বিষয় নিয়ে পর্শর বিরোধিতা করা ওনার সাধ্য নয়। উনি যে বিরোধিতা করেন ঠিক তেমনটা নয়, আবার অনেকটা সেরকমই বলতে গেলে চলে। পর্শর সাথে মুগ্ধতার ব্যাপারে উনি একটু গম্ভীরভাবে কথা বলেন। অন্য বিজনেসের ব্যাপারে বেশিরভাগ সময় প্ল্যান উনি পর্শর কাছে থেকেই নেন। মেডিকেলের সাথে সাথে পর্শ বিজনেসটা বেশ ভালোই বোঝে। বিজনেসটা পর্শ শিখেছে ওর নানা ভাইয়ের কাছে। 90 দশকে পর্শর নানা ভাই ঢাকার বিরাট একজন সম্মানধন্য ব্যবসায়ী ছিলেন। দেশের বাইরে অনেক নামডাক ছিল। মুগ্ধতার ব্যাপারে তানিম খান পর্শর উল্টো সুরে গাইলেও পর্শর তাতে কোনো যায় আসে না। তার কারণ পর্শ জানে যে উনি যে কারণে পর্শর বিরোধিতা কথা বলেন তার ফলাফলটা খুব একটা ভালো হবে না মুগ্ধতার জন্য। আর মুগ্ধতার ব্যাপারে পর্শ খুব পজিটিভ, যেমন মুগ্ধতা পর্শর ব্যাপারে। যদিও মুগ্ধতার পজিটিভনেস বলতে ও অনলি পর্শকে একান্ত নিজের মানুষ মনে করার জন্য। মুগ্ধতা ওনার একমাত্র মেয়ে। উনি ওনার বড় ছেলে আরাবকে খুব স্বাধীনভাবেই মানুষ করেছেন। আরাব যেমন ভাবে কাটাতে চেয়েছে তেমন ভাবেই ওকে জীবন কাটাতে দিয়েছেন। তা বলে আরাব উচ্ছন্নে যায়নি। ও একজন ইঞ্জিনিয়ার। উনি চেয়েছিলেন মুগ্ধতার ক্ষেত্রেও তেমনটাই হোক। যদিও মুগ্ধতা পর্শের জন্য তেমন বাড়াবাড়ি করতে পারে না, কিন্তু তানিম খান চান যে ওনার বড় ছেলে আরাফের মতো মুগ্ধতাও এমন ফ্রি লাইফ এনজয় করুক। কিন্তু পর্শ যে এ ব্যাপারে চরম বিরোধী। অবশ্য তার কারণও আছে। স্বাধীনভাবে লাইফ কাটাতে গিয়ে মুগ্ধতা আজ অবধি ওর বাসার আর নিজের ক্ষতি করেছে প্রচুর। রেগে গেলে সবার জিনিসপত্র ভাঙচুর করে, যেই স্বভাব আজও যায়নি। কার ড্রাইভিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে 2 বার। সাইকেল নিয়ে আগে রোজ পুরো বনানী ঘুরত, একদিন রোড অ্যাক্সিডেন্টও করে ফেলেছে। তাছাড়া ছোটাছুটি করে প্রচুর বার হাত পা ভেঙেছে। মেডিকেল কলেজে প্রথম দিন একটা ছেলের মুখে ঘুষি মেরে দিয়েছিল শুধু ওকে জানো বলার জন্য। প্রথম মুগ্ধতাকে কিছু না বললেও পরে যখন দেখলো যে স্বাধীনতা পেয়ে মুগ্ধতা ধরাকে সরা জ্ঞান করে বসেছে, সাথে নিজের সাথে সকলকে বিপদে ফেলেছে, তখন থেকে পর্শ হাল ধরল। কলেজে কোনো বিষয় নিয়ে সমস্যা করে কি তা জানার জন্য পর্শ সপ্তাহে 2 দিন ওর কলেজে গিয়ে খোঁজ নেয়, যা মুগ্ধতা জানে না। মুগ্ধতার জন্য কোনো রুলস নয়। সারাদিন দৌড়াদৌড়ি, ছুটাছুটি, লাফালাফি, হঠাৎ করে বাসা থেকে বেরিয়ে যাওয়া, মাঝরাতে সাইকেল চালানো, এই সমস্ত জিনিসগুলোতে ভীষণভাবে মুগ্ধতা আকর্ষিত। আর এভাবে যে মুগ্ধতার ফিউচার ম্যাচুরিটি লেভেলটা আস্তে আস্তে লেট হবে এবং ওর ক্যারিয়ারের জন্য খুব একটা ভালো হবে না, সেই বুঝে পর্শ ওকে সব সময় কড়া রুটিনের মধ্যে রাখে, যে জিনিসটা একদম পছন্দ না মুগ্ধতার আর ওর বাবা তানিম খানের। তবুও আগের মতো মুগ্ধতা এত বাদরামি করতে পারে না। উনি মুগ্ধতাকে নিতে এসেছেন, যদিও জানেন যে পর্শ কিছুতেই মুগ্ধতাকে নিয়ে যেতে দেবেন না। তবুও উনি একবার চেষ্টা করে দেখতে এসেছেন যে এইবার যদি কোনো মিরাক্কেল হয়ে গিয়ে পর্শ নিজের জেদটা সাইডে রেখে মুগ্ধতাকে নিয়ে যেতে দেয়। আল্লাহ প্লিজ এবারের মতো কোনো মিরাক্কেল হয়ে যায়। কিন্তু পর্শ তো পর্শই। উনি গলা পরিষ্কার করে বললেন, স্পর্শ স্পর্শ আসলে আসলে বলছিলাম কি, আসলে স্পর্শ। ওনার মুখ দিয়ে যেন আর ভয়ে কথা বার হচ্ছে না। সবকিছু আউল ঝাউল হয়ে গেছে পর্শকে দেখে। ছেলেটাকে দেখলে মনে হয় পৃথিবীর সব থেকে নিষ্পাপ আর শান্ত ছেলে, আর সবচেয়ে কিউট। কিন্তু না, ছেলের সামনে ওনার ভাইয়ের এমন অবস্থা দেখে তানিম খানের পেট ফেটে হাসি আসছে। কিন্তু সবার সামনে হাসলে ওনার ভাইয়ার অপমান হবে, পরে ওনাকে আরো 10টা বাড়িতে কথা শুনতে হবে। তাই দরকার কি হাসার? পরে কথাগুলো মনের মাঝে রিপিট করে গড়াগড়ি দিয়ে হাসবে। পর্শ ঠান্ডা দৃষ্টিতে ওনার দিকে একবার তাকিয়ে বেডে মুখ দিল। তানিম খান আবার পুনরায় অনেক সাহস জুগিয়ে বললেন, বলছিলাম কি, আমি চাইছি মুগ্ধ আমার সাথে ফিরে যাক। তাছাড়া স্পর্শ তুমি তো বলেছিলে যে তোমাদের দুজনের বিয়ের আগে মুগ্ধতা যেন এই বাসায় না আসে। সেই জন্য মুগ্ধতা জেদ করলেও আমি কখনো মুগ্ধতাকে এই বাসায় আসতে দিইনি। আর এখন তুমি নিজেই মুগ্ধকে নিয়ে এসেছো। তোমার কথা থেকে দেখছি তুমি নিজেই সরে এলে। ইট ইজ রাইট। স্পর্শ জুসটা খেয়ে ওনার উপর শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এটা নিয়ে নিশ্চয়ই আপনার মনে কোনো সন্দেহ নেই যে আমি আমার মুগ্ধর কখনো কোনো ক্ষতি চাইবো না। সুতরাং যা করবো ভালোর জন্যই করবো, এটা নিয়ে নিশ্চিন্ত থাকো বাবু। আর তোমার মুগ্ধতা যতদিন এই বাসায় থাকবে ততদিন না ওর পাগলামিগুলো বন্ধ হয়, ঠিক আছে? আর তোমার যদি এখন তো মনে হয় যে মুগ্ধ আমার কাছে খারাপ থাকবে, তাহলে আমি বলবো সিকিউর কাজী অফিস, মুগ্ধকে বিয়ে করবো। শি ইজ অ্যান অ্যাডাল্ট নাও, শি ইজ অলরেডি 19। যদিও এত অল্প বয়সে মুগ্ধ বিয়ে করুক আমি চাই না, তবু আপনি বাধ্য করলে কেন করবো না? যতই হোক, শি ইজ মাই বেটার হাফ।
আমি মনে মনে ভাবতে লাগলাম আমি পিঙ্কিশ নাগিন। কথাটা বলে ও তামিম খানের মুখ বন্ধ করে চলে গেল। মুগ্ধ ওনাকে ওর কথার জালে ফাঁসালো ভীষণভাবে। না, উনি এখন মুগ্ধকে নিয়ে যেতে পারবেন না, আর না উনি এখন মুগ্ধর বিয়ে দেবেন। চরম গ্যারাকল। উনি আজ মুগ্ধতাকে নিয়ে যাবে, প্লাস পরশকে অনেক কিছু শোনাবেন ঠিক করেছিলেন। কিন্তু পরশ আসতেই ওনার সব সাহস টাই টাই ফুস। আসলে পরশকে কথা শোনানোর মতো ভাবনা কেবল ওনার কেন, সবারই কল্পনাতে আসে। কয়েক মিনিটের মধ্যে পরশ ওর ব্রেকফাস্ট শেষ করে বলল, আম্মু আমি মুগ্ধকে নিয়ে একটু শপিং এ বেরোবো, বাবুকে যেতে দিও না, উনি লাঞ্চ না করে কোথাও যাবে না। অ্যাজ ইউ উইশ। স্পর্শ মুচকি হেসে চলে গেল। তামিম খান সহ সবার রিয়াকশন। স্পর্শ চলে যেতেই সবার মুখে হতাশ। মিজান আহমেদ শুকনো পাউরুটি মুখে দিয়ে বললেন, মাঝে মাঝে এটা ভেবে কনফিউজ হয়ে যায় যে আমি ওর বাপ নাকি ও আমার বাপ। এই তনিমা ও আমাদেরই ছেলে তো, মানে হসপিটালে ভেবে পাল্টাপাল্টি হয়ে যায়নি তো? তানিম আহমেদ রাগী চোখে তাকিয়ে বললেন, মাথায় গেছে তোমার? ছেলেকে ভয় পাও এটা মানতে তোমার লজ্জা হয় না? উনিও জোর গলায় বললেন, শুধু আমি একা ভয় পাই, তুমি বুঝি পাও না? তনিমা খান মুখ ঘুরিয়ে চলে গেলেন। আসলে পরশ সবার থেকে ছোট, তার ভয়ে বড়রা কিছু বলতে পারে না, এটা কারোর সামনে স্বীকার করতে চায় না। ওদের দুজনের কাণ্ড দেখে তামিম খান বললেন, স্পর্শ তো ঠিকই বলেছে, ও তো মুগ্ধর ভালোই চাই। আমি বেকার জেদ করছি। থাক মেয়েটা এখানেই থাক, যতদিন স্পর্শ চাই। আমরাও সপ্তাহে 2 দিন আসবো, তোমাদের সাথেও দেখা হবে। এর থেকে ভালো আর কি হতে পারে? তুমি টম, আমি জেরি। তুমি কি কিউট অদ্ভুত প্রাণী। কিনে দেবে তুমি পিঙ্কিশ ব্যান্ড, নয়তো আমি ভাঙবো তোমার ঠ্যাং। নাচবো আমি তাঁধিন ধিন, গাইবে তুমি নাগিন গিন গিন গিন। স্পর্শ রুমে ঢুকছে আর শুনতে পেল মুগ্ধতা বিড়বিড় করে ওর সেই ঐতিহাসিক কবিতা বলছে। স্পর্শ রুমে ঢুকতেই মুগ্ধতা মুচকি হেসে স্পর্শের সামনে দাঁড়িয়ে বলল, এই যে পিঙ্কিশ বান্দর, আমি একটা কবিতা লিখেছি, শুনবেন? স্পর্শ অলরেডি শুনে ফেলেছে মুগ্ধতার কবিতা, তাই দ্বিতীয়বার মুগ্ধতা সেই ঐতিহাসিক কবিতা শোনার ইচ্ছে আর স্পর্শর নেই। তাই জন্য স্পর্শ মুগ্ধতার পাশ কাটিয়ে রুমে এসে বলল, বলো, বাট অত সুর করে বলা দরকার নেই, ডু ইট ফাস্ট। মুগ্ধতা কবিতা বলতেই যাবে, তখনই মুগ্ধতার ফোন বেজে উঠল। যাক, ইন্দ্রানীল্লা পড়তে হলো না। স্পর্শ ভাগ, জলদি ভাগ। কথাটা বলে মুগ্ধতাকে বলল, এই মুগ্ধ, তোমার ফোন বাজে, দেখো। ফোনটা একটু জোরেই বাজছে, হয়তো তোমার খুব ইম্পর্টেন্ট কল, পিক আপ ফাস্ট। মুগ্ধতা ছুটে গিয়ে ফোনটা ধরলো। ওর ভাবি রোজা ফোন করেছে। মুগ্ধতা পরশ দিকে ফোনটা ঘুরিয়ে বলল, ভাবি ফোন করেছে, আমি যাই, কথা বলে আসি। পরশ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। যাক, আজকের মতো রোজা ভাবি বাঁচিয়ে নিল কবিতা শোনার হাত থেকে। পরশ শাওয়ার নিতে গেল, মুগ্ধতাকে নিয়ে শপিংয়ে বেরোবে। আচ্ছা, আপনাদের এখানে নাগিন হেয়ার ব্যান্ড পাওয়া যায় না? মুগ্ধতার এমন উদ্ভট কথা শুনে বিউটি পার্লারের পার্টে দুটো লেডি স্টাফ অবাক হয়ে গেল। একটা মেয়ে থতমত খেয়ে বলল, সরি আপু, বুঝলাম না। মুগ্ধতার এবার অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করে হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, মানে বলছিলাম যে আপনারা তো এমন হেয়ার ব্যান্ড সেল করেন যেখানে ব্যান্ডেড টেডি থাকে, ফ্লাওয়ার্স থাকে, ব্লা 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 এক্সট্রা। আমি ওই টেডির বদলে ওখানে নাগিন, মানে একটা পিঙ্ক কালারের স্নেক চাইছি, পাওয়া যাবে? মেয়ে দুটো নিজেদের মুখের দিকে চাওয়া চাই করলো। আর একটা মেয়ে শুকনো ঢোক গেলে বলল, সরি ম্যাম, আমরা এমন কোনো ব্র্যান্ড বিক্রি করি না। আসলে আপনার মতো করে কেউ তো ভাবে না। আপনাকে দেখে তো মনে হয় যথেষ্ট ম্যাচিওর, তবুও এমন ভাবনার পছন্দ সত্যিই অবাক হচ্ছি। আর তাছাড়া বাচ্চারা এমন ব্র্যান্ড দেখলে ভয় পেয়ে যাবে, তাই আর কি আমরা এই ধরনের প্রোডাক্ট রাখিনি। আচ্ছা, এখানে না পাওয়া গেলে ওই এত বড় সুপার মলে কোথাও তো পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে সেটা বলুন। সরি ম্যাম, এমন ব্র্যান্ড সুপার মলে কেন, পুরো ঢাকাতেও আপনি পাবেন না। এমন সুপার মল দেখে কি লাভ যেখানে একটা পিঙ্কিশ নাগিন ব্যান্ড পাওয়া যায় না? আপনাদের শপিং মল নিয়ে আমার পুরো ধারণাই ভুল ছিল। এখন মনে হচ্ছে পুরো ঢাকার মধ্যে সবচেয়ে খারাপ শপিং মল আপনাদের। কথাগুলো বেশ জোরে জোরেই বলছে মুগ্ধতা। ওর কথাটা শুনে মেয়ে দুটোরও রাগ হচ্ছে। আশেপাশে মানুষজন ওদের দিকে তাকাচ্ছে, আর মুগ্ধতা বারবার বলছে যে এটা ঢাকার মাঝে সবচেয়ে খারাপ শপিং প্লেস।
সেক্ষেত্রে মুগ্ধতার কথাকে পাবলিকের মাঝে একটা নেগেটিভ আসতেই পারে শপিং মল নিয়ে। তাই মেয়ে দুটো আর চুপ করে না থেকে বলল, আপু, এটা একটা পাবলিক প্লেস, এভাবে না চেঁচালেই ভালো হবে। আপনি যেমনটা চাইছেন তেমনটা নেই বলে আমাদের শপিং মল খারাপ, এটা কিভাবে বলতে পারেন? মুগ্ধতা থামার নাম নেই। ও ঝগড়া করতে ভালো লাগে, ও ঝগড়া করেই যাচ্ছে। হঠাৎ এমন চেঁচামেচি শুনে নিতু এসে দেখলো পুরো কাণ্ড, সাথে সাথে সবটা ফোনে রেকর্ড করে নিল। আয়েগা মজা। নিতুও ওর আম্মুর সাথে শপিং এসেছিল। স্পর্শকে দেখতে পেয়ে নিতু ছুটে গিয়ে বলল, ওই মুগ্ধতা বলে কি আছে না, দেখুন না ও কি ঝগড়াটাই না বাঁধিয়েছে। স্পর্শ নিতুর কথায় কান্না দিয়ে ছুটে গেল মুগ্ধতার কাছে। ও মুগ্ধতার কাছেই আসছিল চিৎকার শুনে। ও আন্দাজ করেছিল যে নিশ্চয়ই মুগ্ধতা কিছু গন্ডগোল করবে। আসলে ও এতক্ষণ ধরে মুগ্ধতাকে কল করছিল, কিন্তু কলে পাচ্ছিল না, তাই ছুটে এলো চেঁচামেচি শুনে। স্পর্শ গিয়ে দেখে মুগ্ধতা ঝগড়া করছে, তাই তাড়াতাড়ি করে ওনাদের কাছে ক্ষমা চেয়ে মুগ্ধতাকে সেখান থেকে নিয়ে চলে এলো। সামনেই মুগ্ধতার বার্থডে, তাই স্পর্শ আলাদাভাবে ওর জন্য গিফট কিনেছিল। আর তার মাঝে এত কিছু করেছে মুগ্ধতা। ড্রাইভ করছে স্পর্শ, আর মুগ্ধতা পাশে বসে আইসক্রিম খাচ্ছে। মাঝে মাঝে রেগে গিয়ে মেয়ে দুটোর নামে উল্টো পাল্টো গাইছে। স্পর্শ শান্ত হয়ে আছে। একেই মুগ্ধতা হট মেজাজ রয়েছে, তার উপর ও যদি রেগে যায় তো সিচুয়েশন বিগড়ে যাবে। অর্থাৎ চুপ থাকাই শ্রেয়, কারণ পাশে বসে আছে পিঙ্কিশ নাগিন। শিপা স্যার ক্লাস নিচ্ছেন আর মুগ্ধতা বারবার এদিক ওদিক দেখাচ্ছে। শিপা স্যার মুগ্ধতার ফিজিওলজি টিচার। এই ফিজিওলজি এমন একটা সাবজেক্ট যার প্রতি মুগ্ধতার কোনো ইন্টারেস্ট নেই। যদিও স্পর্শ ব্যাপারটা এখনো জানে না, যদি জানে তাহলে হয়তো এটাই হয়ে যাবে মুগ্ধতার ফেভারিট সাবজেক্ট। কারণ স্পর্শ এই সাবজেক্টের প্রতি এতটা গুরুত্ব দেবে যে মুগ্ধতা বাধ্য হবে পড়তে। মুগ্ধতা গালে হাত দিয়ে এদিক ওদিক দেখাচ্ছে, আর ওর পাশে বসে আছে ওর বেস্ট ফ্রেন্ড শুভ্রতা। মুগ্ধতা শুভ্রতা ছাড়া আর কারোর সাথে মেশে না, আর ও কারোর সাথে মিশতে ইন্টারেস্টেডও নয়। যদিও এ নিয়ে স্পর্শ কখনো কিছু বলেনি, কারণ মুগ্ধতা যেটাকে কমফোর্টেবল ফিল করে সেটাই স্পর্শ মেনে নেয়। ফিজিওলজি শুভ্রতার ফেভারিট সাবজেক্ট, তাই শুভ্রতা খুব মন দিয়ে পড়া শুনছে। কিন্তু এখন মুগ্ধতার ভীষণভাবে মন চাইছে যে শুভ্রতাকে বিরক্ত করতে, কিন্তু ও তা করবে না, কারণ পড়াশোনার সঙ্গে কোনো আপোষ নয়। শুভ্রতাকে ডাকতে গিয়ে মুগ্ধতা ডাকলো না, নিজে এবার একটু ক্লাসে কনসেন্ট্রেট করার চেষ্টা করলো। স্যারের দিকে তাকাতেই দেখলো শিফা স্যার ওর দিকে তাকিয়ে আছে। স্যারের সাথে মুগ্ধতার এমন চোখাচোখি হলেই মুগ্ধতা একটু ঘাবড়ে গেল। আর তখনই স্যার মুগ্ধতাকে বলল, মুগ্ধ, স্ট্যান্ড আপ। স্যারের মুখে মুগ্ধ নামটা শুনে মুগ্ধতার খুব রাগ হয়ে গেল। মুগ্ধ নামটা শুধু কাছের মানুষদের জন্য, সেই নামে ডাকার অধিকার সবার নেই। তাই এখন ওনার মুখে ওর মুগ্ধ নামটা শুনে খুব রাগ লাগছে। এরপর খানিকটা ভারী গলায় বলল, মাই নেম ইজ ফারহার খান। মুগ্ধতা স্যার, ইটস মিন মুগ্ধতা, নট মুগ্ধ। নেক্সট টাইম নামটা সঠিকভাবে ডাকবেন। ক্লাসের সবার মাঝখানে উনি যেন মুগ্ধতার এমন কথাতে অস্বস্তি বোধ করলেন। উনি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন যে মুগ্ধতার কনস্ট্যান্ট নেই ক্লাসে। ইভেন ওনার ক্লাসে কখনোই মুগ্ধতাকে উনি অ্যাক্টিভ দেখেন না, অথচ সব টিচাররাই মুগ্ধতার প্রশংসা করে। তাই ওনার ক্লাসে মনোযোগ না দেওয়ার ব্যাপারটা ওনার বড্ড অবাক লাগে। উনি নিজেকে সামলে বললেন, তোমার অ্যাটেনশন কোথায় থাকে পড়ানোর সময়? আমার মন ক্লাসে আছে স্যার। ওনার রাগ হচ্ছে এবার। মুগ্ধতার এমন উত্তরে উনি এবার খানিকটা জোরে বললেন, মুখে মুখে তর্ক করো, ম্যানার্স জানো না? তোমার প্যারেন্টসকে বলবে দেখা করতে, আর পুরোটা ক্লাস এভাবেই দাঁড়িয়ে থাকো। মুগ্ধতা কিছু বলতে যাবে, তখনই শুভ্রতা ওর হাত চেপে ধরল। স্টপ মুগ্ধ, তো তো জানিস উনি এমনই, প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। স্যার মুগ্ধতাকে বকছে দেখে নিতু হাসছে। মধু কিছু বলছে না, এমনিতেই কালকের ঘটনার জন্য মধুর রাগ রয়েছে নিতুর উপর। মুগ্ধতা এবার নিতুর দিকে তাকিয়ে নিতুর দিকে থেকে চোখ সরিয়ে নিল। মেয়েটাকে কোনোদিন যদি ফাঁকা রাস্তায় একা পায় তাহলে মুগ্ধতা ওর কি করবে সেটা মুগ্ধতা নিজেও জানে না। স্যার পুনরায় পড়ানো শুরু করেছেন, কিন্তু শুভ্রতার মন বসছে না পড়াতে। মুগ্ধকে দাঁড় করিয়ে রেখেছে, আর তাকে এমনভাবে দেখতে শুভ্রতার একদমই ভালো লাগছে না। মুগ্ধতার হাত ধরে বসে আছে শুভ্রতা। মুগ্ধতা ওর বেস্ট ফ্রেন্ড। মুগ্ধতা পছন্দ করে না যে শুভ্রতা ও ছাড়া আর কারোর সাথে বেশি কথা বলুক, তাই শুভ্রতা অন্য কারোর সাথে মেশার বেশি চেষ্টা করে না। দুজনেই সেই ক্লাস 5 থেকে বেস্ট ফ্রেন্ড। শুভ্রতা, স্পর্শ আর মুগ্ধতার বাড়ির কথা সবাই জানে। এমন কোনো কথা নেই যে যেটা শুভ্রতা জানে না মুগ্ধতার ব্যাপারে।
পরশু সুব্রতাকে নিজের বোনের মতো ভাবে। ক্লাস 5-এ যখন মুগ্ধতার সাথে সুব্রতার প্রথম দেখা হয়, তখন ওদের দুজনের মাঝে নামের মিল আছে বলে মুগ্ধতা সুব্রতার সাথে ফ্রেন্ডশিপ করে। তারপর ওরা দুজন বেস্ট ফ্রেন্ড হয়। সুব্রতা যে খুব শান্তশিষ্ট তেমনটা একেবারেই নয়। ও খুব চঞ্চল, কিন্তু মুগ্ধার মতো এতটা নয়। কলেজে থাকতে একসাথে দুজনে যে কতবার কলেজ ব্যাক করেছে হিসাব নেই। আর প্রতিবারই ধরা খেয়ে পরশুর কাছে পানিশমেন্ট পেয়েছে। ক্লাস শেষে স্যার চলে যেতেই মুগ্ধতা ধপ করে বসে পড়ল, দাঁত কিরমির করে বলল, ওই নিতুর বাচ্চাকে যদি আমি একদিন আলাদা করে পেয়েছি তাহলে ওর যে আমি কি হাল করব দেখে নিস। সুব্রতা মুগ্ধতার গাল দুটো টেনে দিয়ে বলল, হাই মেরি কালী নাগিন, মেরি জান। হ্যাঁ স্পর্শ ভাইয়ার পিঙ্কিস নাগিন। কথাটা বলে দুজনে দুজনের দিকে তাকালো ডেভিল স্মাইল দিয়ে। ওরা দুজনের যখন একসাথে হয় তখন মনে হয় পুরো পৃথিবীটা ওদেরই জন্য। স্পর্শ ভাইয়া যে এত রোমান্টিক বাবা জানাই ছিল না। স্পর্শ ভাইয়া তোকে রাতে ঢাকা শহর ঘোরালো। ওয়াও কি কিউট আমার ভাইয়াটা, কি রোমান্টিক। সুব্রতার কথা শুনে মুগ্ধতা থেমে গেল, থেমে বলল, এই তুই ফকিন্নির মতো ওনার হয়ে কথা বলছিস কিল্লাই? উনি নিশ্চয়ই তোকে ঘুষ খাওয়াইছে, যার লাইগা তুই ওনার হয়ে কথা বলতেছিস। দোস্ত তোর মুখে কি ভাষা, তুইও আমার দলে নাম লিখিয়েছিস, আগে বলিসনি তো। এতদিন ধরে প্র্যাকটিস করছিলাম, আজকে তোকে বলে চমকে দিলাম, ভালো না? পুরো চুমো দোস্ত, কিন্তু স্পর্শ ভাইয়া শুনলে তোর হাত পা ভেঙে রেখে দিবে। নাগিনদের হাত পা হয় নাকি দোস্ত? আগে বলস নাই কে তো। সে যাই হোক, তুই ওনার হয়ে কথা বলছিস, জানিস উনি কি কি করেছে? স্পর্শ ভাইয়াও ভুল করে? উনি আমার সেই ব্যান্ডটা ড্রেনে ফেলে দিয়েছে, যেটা বাবা চিটাগং থেকে এনে দিয়েছিল। ওটা এখন আমি কোথায় পাই? ঢাকাতেও নেই। কালকে এক ফকিন্নি মার্কা শপিং মলে গিয়েও পাইনি। ওরা কথা বলতে বলতে গেটের দিকে যাচ্ছে। ছুটি হয়ে গেছে, অর্থাৎ পরশ নিতে আসবে, কিন্তু এখনো পরশ আসেনি দেখে সুব্রতা আর মুগ্ধতা এতক্ষণ ধরে গল্প করছিল। সুব্রতাকে ওর বিয়ে নিতে আসে। সুব্রতার বিএফ এর সাথে সুব্রতার বিয়ে ঠিক হয়ে আছে। 5 বছর পর মেডিকেল কমপ্লিট হলে বিয়ে হবে। ওরা দুজন দাঁড়িয়ে গল্প করছে, তখনই পাশ থেকে একটা মেয়ে হাসতে হাসতে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, পাগলদেরকে যে কেন শপিং মলে ঢুকতে দেয় বুঝি না। আমি যতদূর জানি কোনো পাগল শপিং মলে অ্যালাউ না। তাহলে হয়তো জোর করে ঢুকে গেছে। পয়সাওয়ালা পিঙ্কিস নাগিন পাগল তো, সেই জন্য হয়তো। মুগ্ধতা আর সুব্রতার বুঝতে বাকি রইল না যে কাকে উদ্দেশ্য করে বলছে। তখনই পাশ থেকে নিতু ফোনের ভিডিওটা অফ করে বলল, দেখলি তো ভিডিওটা, কিভাবে পাগলের মতো শপিং মলে ঝামেলা করছিল। আমি তো দেখলাম কত লোক ভিডিও করেছে, তাই আমারও ফ্রিতে ভিডিও দিতে সমস্যা কি? আমি কেন একা হাসবো, তোরাও হাস। তাই তোদেরকে দেখালাম, সবাই এ পাগলের থেকে দূরে থাকিস, কামড়ে টামড়েও দিতে পারে। কিভাবে পাগলরা যে ঢাকা মেডিকেলে চান্স পেল বুঝি না। নিতুকে থামিয়ে দিয়ে ওর পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, এই ভিডিওটা শেয়ার করো না, ফেসবুকে আপলোড দেব। কথাটা বলে আবার সবাই হাসাহাসি আরম্ভ করলো। স্পর্শকে চিনিস তো? ঢাকা মেডিকেলের সার্জন। উনি তো ওই মেয়েটার চালে অতিষ্ঠ। এত ইরিটেটিং মেয়ে, যেই দেখলো এত বড় একটা ডক্টর, অমনি তার গলায় ঝুলে গেল। লজ্জা শরম কিচ্ছু নেই মেয়ের। পাশ থেকে আরেকটা মেয়ে বলল, বিছানায় আছে ও হয়তো। মেয়েটা কিছু বলতে যাবে তার আগে সুব্রতা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, এই ফকিনের বাচ্চা, লজ্জা লাগে না? একটা মেয়ে হয়ে আর এক মেয়েকে এভাবে বলিস? ও কিছু বলছে না বলে ভেবেছিস পার পেয়ে যাবি? বেয়াদব কোথাকার। পরিবারের লোকজন এই করতে পাঠায় তোদেরকে? ডক্টরি পড়তে এসেছিস এসব করার জন্য, এসব শেখার জন্য? আর নিতু, তুই কি জানিস এর ফলাফল ঠিক কি হতে পারে? সুব্রতার কথা শুনে ওরাও ঝামেলা করতে শুরু করলো। কথা কাটাকাটি হচ্ছে বেশি। সুব্রতা পিছন ঘুরে তাকাতেই দেখলো মুগ্ধতা নেই। ও অবাক হয়ে গেল। বাকিরা সবাই আনন্দে হাসছে আর বলছে যে, বলে আবার হাসতে শুরু করলো নিতু। ওদের থেকে সরে এসে মুগ্ধতার ফোনে ফোন দিল। রিং হচ্ছে, মুগ্ধতা তুলছে না। হঠাৎ ফোন সুইচ অফ বলে উঠল। সুব্রতা ভয় পেয়ে গেল, না জানি মেয়েটা কোথায় গেল। তাড়াতাড়ি করে পরশকে ফোন করলো। ফোন করতেই 3বারের বেলায় রিং হতেই পরশ ফোন তুলে বলল, শুভ্রতা, তোমরা কোথায়? তোমাদের তো দেখছি না। তুমি আর মুগ্ধ কি কলেজ থেকে বার হওনি এখনো? ভাইয়া একটা সমস্যা হয়েছে, মুগ্ধ কোথায় বেরিয়ে গেছে। এরপর সুব্রতা সবটা স্পর্শকে বলল। পরশর মাথায় রক্ত উঠে গেছে।
ফোনটা কেটে কলেজে ঢুকলো, দেখলো নিতু আর ওর ফ্রেন্ডরা মিলে হাসাহাসি করছে। নিতু পর্শর কাছে যেতেই পর্শ প্রশ্ন করলো, আমার মুগ্ধ কোথায়? নিতু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ভাইয়া, ডোন্ট ওয়ারি অ্যাবাউট হার। শি ইজ টোটালি ম্যাড, ইজ সাইকো স্টুপিড। না জানি মেয়েটা এত পাগলামির পরও আপনি এত পসেসিভ কেন? ইউ ডিজার্ভ এ বেটার গার্ল লাইক মি। কথাটা শেষ করতে না করতেই পর্শ নিতুকে ঠাস করে একটা চড় মারলো। এত জোরে চড় মেরেছে যে আশেপাশে সবাই চমকে গেছে, সবাই ভয়ে চুপ হয়ে আছে। নিতু রাগ লাগছে, আবার খারাপও লাগছে। এত সকলের মাঝে ওকে চড় মারলো। ভাইয়া, আপনি কি এটা ঠিক করলেন? পর্শ রেগে গিয়ে বলল, জাস্ট একটা চড় মেরেছি, এর থেকে বেশি কিছুও করতে পারি। আমার মুগ্ধ যদি কিছু হয়েছে না, তাই উইল কিল ইউ নো ম্যাটার হোয়াট। কথাটা বলে পর্শ চলে গেল। নিতু এবার ভয় পাচ্ছে। পর্শর কথা শুনে পর্শ তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বলল, শুভ্রত আদিল এসেছে তোমাকে নিতে, তুমি চলে যাও। অ্যান্ড ডোন্ট ওয়ারি, তোমার বেস্ট ফ্রেন্ডের কিচ্ছু হতে দেবো না। জানি ভাইয়া। পর্শ মুচকে হেসে চলে গেল। এখনো মুগ্ধতার বাসায় যাবে। পর্শর বাসায় যাবে না, কারণ মুগ্ধতা ঠিক ভালোভাবে জানে না যে পর্শর বাসায় ভালো সুইসাইড পয়েন্ট কোনটা, মানে ছাদে গিয়ে নাকি অন্য কোথাও। যেহেতু ওর নিজের বাসায় অনেকবার মরার চেষ্টা করেছে, তাই ওর সেক্ষেত্রে সুবিধা হবে। তাড়াতাড়ি ড্রাইভ করে মুগ্ধতার বাসায় গেল। বাসায় ঢুকে মুগ্ধতার আম্মুকে কোথাও দেখলো না পর্শ, হয়তো ঘরেই ঘুমাচ্ছে। আর রোজা ভাবিকেও দেখলো না। রোজা হয়তো তার ছেলে নিবিড়কে নিয়ে ছাদে গেছে। পর্শ তাড়াতাড়ি করে গেল, দরজা ধাক্কা দিয়ে বলল, মুগ্ধ দরজা খোলো। পর্শর গলার আওয়াজ শুনে মুগ্ধতা ভয় পেয়ে গেল। এতক্ষণ ধরে ঘুমের ওষুধের শিশিটা খুঁজতে খুঁজতে ওর সময় চলে গেছে অনেক। পর্শর গলার আওয়াজ শুনে মুগ্ধতা তাড়াতাড়ি করে গুনে গুনে 7টা ঘুমের ওষুধ বার করলো। 7টার বেশি শিশিতে আর ছিলও না। ওষুধগুলো হাতে নিয়ে মুগ্ধতা বিড়বিড় করে বলল, কথাটা বলে মুগ্ধতা ওষুধগুলো খেয়ে নিল। ওষুধগুলো খেয়ে মুচকি হেসে বলল, ফাইনালি এবার তো এই পিঙ্কিশ বাঁদরকে একবার রুমে আসতে দেখাই যায়। দেওয়া যায় কি বলছি। আমি দরজা না খুললে তো ওনার কাছে ডুপ্লিকেট চাবি আছে, উনি তো দরজা খুলেই ফেলবেন। তাই আমিও বরং দরজা খুলি, তাতে মরার আগে ওনার কাছে আমার রেসপেক্টটা যদি বেড়ে যায়। পরেতে বলবে যে মুগ্ধ অনেক বাধ্য একটা মেয়ে ছিল, আমার সব কথা শুনতো। কথাটা বলে মুগ্ধতার দরজা খুলে দিল। পর্শ মুগ্ধতাকে ঠিকঠাকভাবে অবস্থায় দেখে একটু অবাক হলো। চারিপাশে তাকিয়ে দেখলো যে কোনো গড়বড় আছে কিনা। না, সব ঠিকঠাক আছে। আপনি এখানে যে? তুমি এখানে কেন? আম্মুকে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। ও তাই নাকি? মুগ্ধতা বিছানায় বসে বলল, আর হয়তো 30 মিনিটের মতো সময় আছে হাতে। কি খাবেন বলুন, চা নাকি কফি? বিরিয়ানি বা অন্য কোনো হেভি খাবার বলবেন না প্লিজ, কারণ আমি পারি না, আর অত সময়ও আমার কাছে নেই। স্পর্শর ভ্রু কুঁচকে এলো। মুগ্ধতা বারবার সময় কথাটা বলছে, ওর খটকা লাগছে একটু, তবুও বলল, তুমি কফি বানাতে পারো? পারি তো, ওটাই শুধু পারি। ওকে, কফি আনো, ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি কি করে বানাই? হয়তো কফিতে হাফ মগ চকলেট দিয়ে হয়তো ব্ল্যাক বানিয়ে তারপর 1 চামচ কফি দেয়। কি জি বাই দ্য ওয়ে, এটাকে ব্ল্যাক কফি বলে কেন? চকলেট কফি বললেই পারে। হোয়াট এভার, শেষবারের মতো উনি আমার হাতের কফি খেতে চাইছেন, আমি না দিয়ে পারি? আজকে হাফ কাপের বদলে না হয় পুরো কফি চকলেট দিয়ে দিব। মুগ্ধতাকে চুপ থাকতে দেখে পর্শ বলল, কি ভাবছো এত? ওই যে ভাবছিলাম কফিতে কতটা চকলেট দিব, তাই আর। হোয়াট? না না কিছু না, আপনি বসুন, আমি আসছি। মুগ্ধতা উঠতে গেলেই পর্শ ওর হাত ধরে বসিয়ে দিয়ে বলল, কটা ওষুধ খেয়েছো? মুগ্ধতা কিছু না বোঝার ভান করে বলল, হুদাই ঔষধ কেন খেতে যাব আমি? ওই যে তুমি পাগল তাই। কথাটা বলতেই মুগ্ধতা রেগে গেল। রেগে গিয়ে বলল, আপনি ওই ফকিন্নি নিতুর মতো বলছেন? ওই ফকিন্নির জন্য জীবনে এই প্রথম 7টা ঔষধ একসাথে খেয়েছি। তা কিসের ওষুধ খেয়েছো? ঘুমের ঔষধ। সুইসাইড প্ল্যান? ইয়েস, এইবার সিরিয়াস সুইসাইড। আপনিও বাঁচতে পারবেন না। আর মাত্র 25 মিনিট, হাট ছাড়ুন, তাড়াতাড়ি কফি বানাই। একটা গুড নিউজ দেওয়া ছিল, না শুনে চলে যাবে। কি? আমি নিতুকে চড় মেরে এসেছি, আর বলে এসেছি যে আমার মুগ্ধর কিছু হলে আমি তাকে খুন করব। সত্যি? ওই মা, এবার তো
তাহলে সুইসাইড ক্যান্সেল। এই আপনাকে কফি আমি পরে খাওয়াবো, আগে আমাকে হসপিটালে নিয়ে চলুন, না হলে আমি আর বাঁচবই না। এখন আর হসপিটালে যেতে মন চাইছে না, এখন যাব না। যাবেন না মানে? তাহলে আমার কি হবে? তোমার কি হবে আমি কি করে জানবো? আমি তো এখন কাজে অফিস যাব, আমার বিয়ে আছে আজকে। আপনার বিয়ে আছে? আমাকে বলেননি তো। আমি নাগিন বলে কি আমাকে ইনভাইট দেননি? আজ তো তোমার আমার বিয়ে। চলো এখন কাজে অফিস যাই। এমনিতেও তো 23 মিনিট, আর তুমি কথা বলতে বলতে 2 মিনিট নষ্ট করেছো। সো স্যাড। এই বেটা, তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, তোর সাথে এখন বিয়ে করতে গেলে ততক্ষণে তো আমি মরেই যাব। বিয়ে পরে করব, তুই আগে আমাকে বাঁচা স্পর্শ। এই কিউট পিঙ্কিশ নাগিনটা না হলে মরেই যাবে। মরলে মরবে, আগে আমার বিয়ের স্বপ্নটা পূরণ হোক। আপনার কখনো বিয়ে হবে না, দেখবেন। অনেকদিন ধরেই বিয়ে করতে মন চাইছে, আজকে তো বিয়ে করেই ছাড়বো। আর তাছাড়া তুমি বললে আর এটা নতুন বউ পাবো, এইসব ভাবলেই কি যে ভালো লাগে। স্পর্শ স্পর্শ চোখ মেরে মুগ্ধতার হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে উঠালো। গাড়ি ড্রাইভ করতে করতে ওর বাসার সবাইকে কল করে বলল কাজী অফিসে আসতে। আজ ওর আর মুগ্ধতার বিয়ে হবে। সাথে মুগ্ধতার বাবাকেও বলল, উনি তো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। তাড়াতাড়ি গাড়ি চালান। আচ্ছা তাড়াতাড়ি চলবো, যদি তুমি এখন একটা কিউট করে কবিতা শোনাও। এখন আমার মাথায় কোনো কবিতা আসছে না। আচ্ছা তাহলে স্লো ভাবেই চলুক। আরে ভাবতে তো দেবেন নাকি? টাইম কল 17 মিনিট। হ্যাঁ ওকে বলছি, বাট অন্য দিনের মতো ততটাও ভালো না হলে সরি। আমি নাগিন, তুমি বান্দর, হবে না কখনো আমাদের মেলবন্ধন। তুমি লাম্বু, আমি বেটে, হবে না আমাদের এই বিয়ে। তুমি ড্রাইভ করো ফার্স্ট, নয়তো আমি যাব বনবাস। ওকে আফা, সুন্দর হয়েছে, ফার্স্ট ড্রাইভ করছি। তাড়াতাড়ি। গুনে গুনে 5 মিনিটের মধ্যে কাজী অফিস পৌঁছালো স্পর্শ আর মুগ্ধতা। স্পর্শ গাড়ি থেকে নামতে না নামতেই মুগ্ধতা কাজী অফিসের দিকে ছুটল। মুগ্ধতা দৌড়াচ্ছে আর বলছে, স্পর্শ আর 10 মিনিট প্লিজ, তাড়াতাড়ি আসুন। স্পর্শর পেট ফেটে হাসি আসছে মুগ্ধতার কাছ থেকে। হ্যাঁ, একে তো মেয়েটা হজমের ওষুধকে ঘুমের ওষুধ ভেবে খেয়েছে, তার উপর পাগলামি। আসলে ঘুমের ওষুধ মুগ্ধতার বাসায় রাখা হয় না মুগ্ধতার জন্য, রাখলেও খুব গোপনে লুকিয়ে রাখা হয় সব ওষুধের থেকে আলাদা করে। আর মুগ্ধতা সেই ভুলটাই করেছে। স্পর্শ হাঁটছে আর ভীষণ রকম হাসি পাচ্ছে ওর। প্লিজ আসুন না তাড়াতাড়ি, বিয়ে করব, তারপর আমাকে হসপিটালে যেতে হবে। স্পর্শ আর পারছে না হাসি আটকে রাখতে। এবার হো হো করে উন্মাদের মতো করে হেসে গাড়িতে লুটোপুটি খাচ্ছে। স্পর্শ হাসছে আর বলছে, হজমের ওষুধ খেলে কেউ মরে না, আমার পিঙ্কিশ নাগিন। হাসি পাচ্ছে কেন? আচ্ছা হাসি যখন পাচ্ছে তখন হেসেই, এই সুযোগ তার বারবার আসবে না। পরেও আমাদের বেবিদেরকেও তো বলতে হবে যে তার আম্মু বিয়ে করার জন্য কি পাগলা মোটই না করেছিল, যদিও তারা তার মায়ের মতো ড্রামা বাঁচাবে শিওর। মুগ্ধতার বিরক্তি লাগছে। ওষুধের এফেক্ট যতটা না হচ্ছে তার থেকে বেশি ভয় ওর হাত পা কাঁপছে। মুগ্ধতার চোখে জল চলে এসেছে। মৃত্যুকে মানুষ বড্ড ভয় পায়, আর ভীষণভাবে বাঁচতে ইচ্ছে করে যখন তারা মৃত্যুর তাদের খুব কাছে চলে আসে। মুগ্ধতারও অবস্থা এখন ঠিক তেমনই। আপনি হাসছেন, আমি এখনই মরে যাই তাহলে তো আপনার ভালোই হয়, তাই না? আপনি আবার নতুন করে বিয়ে করতে পারবেন, তাই না? আমি সব বুঝি, আপনি তো আমাকে ভালোই বাসেন না। একবার আমি শুধু বেঁচে যাই আর কখনো এই সুইসাইড করার চেষ্টা করব না। বাবা আজকে খুব ভয় লাগছে, কখন কি হয়ে যায়। স্পর্শ ওর হাসি থামিয়ে মুগ্ধতার কাছে গিয়ে বলল, প্রমিস করো কখনো আর এমন মোকামো করবে না। আরে প্রমিস করছি তো, আর এমন করব না কখনো। প্লিজ তাড়াতাড়ি চলুন, আর বেশি সময় নেই, আমার হাত পা ভীষণ রকম ভাবে কাঁপছে। স্পর্শ মুগ্ধতাকে কোলে তুলে নিল। মুগ্ধতা ভীষণ ভাবে ভয় পাচ্ছে। সত্যি, আজ ওর যদি কিছু হয়ে যায় তাহলে। মুগ্ধতা স্পর্শর বুকে মাথা রাখলো আর গলা জড়িয়ে আছে বেশ শক্ত করে। স্পর্শ মুগ্ধতাকে কাজী অফিসের ভিতরে নিয়ে গিয়ে বসালো। মুগ্ধতা সবাইকে দেখালো সেখানে উপস্থিত আছে। মুগ্ধতার বাবা চেয়ারে হাত পা ছেড়ে আবুলের মতো বসে আছেন। এটা ওনার মেয়ে কি করে ফেললেন? এত বোকা কেন মেয়েটা? এখন যদি সত্যি মুগ্ধতার কিছু হয়ে যায় তাহলে ওনাদের কি হবে? আর পরশুই বা মুগ্ধতাকে হসপিটালে না নিয়ে গিয়ে আগে বিয়ে করতে কেন এসেছে? এগুলো ভেবেই ওনারা আরো বেশি রাগ হচ্ছে। মুগ্ধতার শরীর নেতিয়ে আসছে ভয়, সবার মুখে আতঙ্কের ছাপ। সবাই শুধু পরশুর গতি প্রকৃতি দেখছে। খুবই ঠান্ডা মাথায় সবটা সামলাচ্ছে পরশ। এদিকে মুগ্ধতা একটু চোট পেলেই পরশই পুরো বাড়ি মাথায় করে রাখে।
ফির সেখানে মুক্ততা ঘুমের ওষুধ খেয়েছে, তাও স্পর্শ কোনো হেলদোল নেই। দেখে বিষয়টা সবাইকে ভাবাচ্ছে। কাগজপত্র সব বেডেই ছিল। 2 মিনিটের মধ্যে রেজিস্ট্রি পেপারটা মুক্তার সামনে ধরলো স্পর্শ। সাইন ইট। তোমার না ইচ্ছে ছিল এই পিঙ্কিশ বান্দরকে বিয়ে করে আহনাফ মুগ্ধতা হবে, সো ডু ইট। মুগ্ধতা স্পর্শর মুখের দিকে তাকিয়ে আছে নিষ্পলক ভাবে, চোখের কোণে জল ভরা। স্পর্শকে ঝাপসা দেখছে ও। চোখের পাতা ফেলতে স্পর্শের জল গড়ালো চোখ থেকে। স্পর্শের দিকে তাকিয়ে বলল, আই রিয়েলি ওয়ান্ট টু বি আহনাফ মুগ্ধতা। আই উইল। কথাটা বলে মুগ্ধতা কাঁপা কাঁপা হাতে সই করে দিল। মুগ্ধতা সই করে স্পর্শর বুকে মাথা রাখলো। ক্লান্ত লাগছে খুব, মনের ভয়টা বেশি কাজ করছে, তাই মুগ্ধতার জ্ঞান হারানোর উপক্রম। স্পর্শ বাম হাত দিয়ে মুগ্ধতাকে জড়িয়ে ধরে ডান হাত দিয়ে সিগনেচার করলো। তারপর দুজন 3 বার কবুল বলল। মুগ্ধতা এক হাতে স্পর্শর হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর আরেক হাতে স্পর্শর শার্ট খামচি মেরে ধরেছে। বড্ড ভয় করছে ওর। সবাই তো খুব খুশি, কিন্তু ভয়ও লাগছে সবার মুগ্ধতাকে নিয়ে। বিয়ে হয়ে যেতেই তামিম খান স্পর্শকে বললেন, মুগ্ধতার মা শিফা খান কাঁদতে কাঁদতে বললেন। স্পর্শর মা বলল, কি রে স্পর্শ, তোর সবার কথা কি কানে যাচ্ছে না? মেয়েটা তো মরে যাবে রে। স্পর্শ এবার ধমক দিয়ে সবাইকে বলল, কি এত মেয়ে মেয়ে করছো? মেয়ে যখন সুইসাইড করতে যায় তখন খেয়াল থাকে না, তখন থেকে আটকাতে পারো না? মেয়েটাকে তো আদরে বাঁদর করেছে তোমরা। আজ থেকে ও আমার বউ। ওর জন্য কি ব্যবস্থা করতে হবে কি হবে না সেটা আমি বুঝবো। তোমরা এখান থেকে যাও তো, আমি ওকে নিয়ে আসছি। আর ওর কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। সবাই মনের মধ্যে একবার ভয় আর দোটানা নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তামিম খান গজগজ করতে করতে শিফা খানকে বললেন, ঠিকই তো, তুমিও মেয়েটার একটু খেয়াল রাখতে পারো না। উনি কিছু বললেন না, উনি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। সবাই রুম থেকে বেরিয়ে যেতেই স্পর্শ মুগ্ধতাকে ওর মুখোমুখি ধরে বসাতে মুগ্ধার মাথা নেতিয়ে গেল। মুগ্ধার চোখ ছোট ছোট হয়ে আসছে। স্পর্শ খুবই নর্মাল থেকে বলল, না বাঁচবে না, পিঙ্কিশ নাকি বিলটাই সোন। মুগ্ধতার চোখ দিয়ে জল পড়ছে। জানেন তো, আমি না আপনাকে অনেক ভালোবাসি, অনেক অনেক পাগলামিও করি আপনার জন্য, কিন্তু আপনাকে পেতে আমার এই সুইসাইড করার কাজটা ভুল। এই দেখুন, এখন তো আমি আহনাফ মুগ্ধতা, মানে পিঙ্কিশ বান্দরের পিঙ্কিশ নাগিন বউ। যদিও বান্দর আর নাগিন কখনো একসাথে থাকতে পারে না, তাই হয়তো আমি চলে যাচ্ছি। আমার এই কাজের জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, তাই না? স্পর্শ সাবলীল ভাবে মাথা নাড়ল, যার অর্থ এর কোনো ক্ষমা নেই। আত্মহত্যা মহাপাপ, আর আমি তাই করে ফেললাম। কিন্তু আমি তো আমাকে হসপিটালে নিয়ে গেলেন না, তাহলে আমি বেঁচে গেলেও বেঁচে যেতে পারতাম। ও, আপনি আবার আমাকে বাঁচাবেন কেন? আপনি তো আমাকে ভালোই বাসেন না, আপনি তো আবার বিয়ে করবেন। আপনি এটাও বললেন না যে ভালোবাসি। কথাটা বলে আবার ফুপিয়ে কাঁদলো মুগ্ধতা। স্পর্শ ঠোঁট চেপে হাসছে, তা দেখে মুগ্ধার রাগ হলো। রেগে গিয়ে বলল, তুই হাসছিস তো, দেখবি তোর বিয়ে হবে না স্পর্শ। তুই চিরকুমার থাকবি, আর 30 মিনিট হয়ে গেছে, তাই আমিও এখন মরে যাচ্ছি। টাটা। স্পর্শ মুগ্ধতাকে জাপটে ধরে বলল, আমি তো বিবাহিতা এখন, আবার কলিজা মার্কা নাগিনের বর। আর আমি আমার নাগিনীটাকে পিঙ্কিশ টাইপের ভালোবাসি। তোমাকে না বললেও মনে মনে নিজে থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসি। সত্যি? তুমি এখনো মরনি? আমি তো মজা করে বললাম। ও ভালোবাসে না, তাহলে মরে যাচ্ছি, বেঁচে থেকে কি লাভ? স্পর্শ হো হো করে হাসছে। মেয়েটার মাথা ঠিক নেই, কি যে বলছে। জ্ঞান ফিরলেই আবার পাগলামো করবে। স্পর্শ মুগ্ধতাকে কোলে তুলে নিল। মুগ্ধতার সেন্স নেই। আজ থেকে মুগ্ধ ওর, শুধু ওর আর কারো না। নিজের মতো করে এবার থেকে মুগ্ধতাকে সামলাবে। কখনো ভালোবাসবে, কখনো বকাচকা করে, তো কখনো আদর করে, কারণ সেই অধিকার এখন স্পর্শর আছে। আমি কোথায়? এটা আমি কি দেখছি? আমি কি নাগিনদের রাজ্যে চলে এসেছি? কিন্তু না, এটা তো পিঙ্কিশ বাদরের রুম। তাহলে আমি কি এখনো বেঁচে আছি? পাশ থেকে স্পর্শ বলে উঠল, হ্যাঁ, তো ড্রামাবাজি বন্ধ করে পড়তে বসো ফার্স্ট। 5 মিনিটের মধ্যে যেন দেখি যে পড়তে বসেছ। মুগ্ধতা স্পর্শর দিকে তাকিয়ে বলল, আমি বেঁচে আছি। বেঁচে আছো? আরো 5-6টা তোমার মতো পিঙ্কিশ নাগিনে জন্ম দেবে, তাই হয়েছে আপনার ড্রামাবাজি। যাও এবার পড়তে বসো। 6টা বাচ্চাকে নেই ভাই, আমি নিজেই নিজেকে সামলাতে পারি না। আপনি চাইলে সব পারেন, আবার শুধু আমাকে একটু উৎসাহ দিয়েন।
অনেক ড্রামাবাজি হয়েছে, এবার পড়তে বসো। কালকে কলেজ যাবে আর সকালে সকাল উঠবে। আমাকে ঘুম থেকে ডাকতে হলে খবর আছে, কিন্তু আরো রুলস আছে, সেগুলো আমি সময় হলে আস্তে আস্তে বলে দেবো। না, এখন পড়াশোনা করো। আর কলেজের উঠেও ঝামেলা জড়ালে তোমার খবর আছে। আরো কিছু রুলস আছে কি? আছে। সারাদিন রুলসের মধ্যে থেকে যা খুশি করবে। সন্ধ্যার আমি বাসে থাকি, এক্সেপ্ট নাইট ডিউটি। ওই টাইমটা পুরোটা আমার জন্য। ওকে? আরো কিছু থাকলে বলিয়ে। আপাতত এতটুকুই। মুগ্ধতা দীপ, তোমার উপর ঠাডা পড়ছে। চিল করা বিবাহিত লাইফ। কিছু বললে? আপনি অনেক সুইট। ঘুমের জন্য চোখ জ্বালা করছে মুগ্ধতার। সে কখন থেকে বই পড়েই যাচ্ছে। 9:30টার সময় ডিনার করে এসে আবার পড়তে শুরু করেছে। তারপর এখন প্রায় 1:30 বাজে, এখনো বই পড়েই যাচ্ছে। একটা সুস্থ স্বাভাবিক মানুষ আর কত পড়বে? পরশ এতক্ষণ ধরে ল্যাপটপে মুখ গুজে কাজ করছিল, মুগ্ধতার পাশে বসেই, কিন্তু এখন ব্যালকনিতে গিয়ে কফি খাচ্ছে। নিজের কফিটা নিজেই বানিয়ে নিয়েছে। আসলে তার বউটা তো আর ব্ল্যাক কফি বানাতে পারে না, তাও আবার উইথাউট সুগার, তাইও নিজেই বানিয়ে নিয়েছে। মুগ্ধতা বানাতে পারলেও হয়তো মুগ্ধতার পড়ার ডিস্টার্ব করে ওকে কখনোই কফি বানাতে বলতো না পরশ। মুগ্ধতা দেখছে যে পরশ কফি খাচ্ছে আর ব্যালকনিতে পাউচারি করছে। ফিজিওলজির বইটা ব্যাগেই আছে, এটা এখনো ব্যাগ থেকে বের করেনি। বইটা ওর খুবই অপছন্দের, ভাগ্যিস পরশ এখনো জানে না। মুগ্ধতা বইটা বন্ধ করে বলল, আমার আর ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো। এই লেট নাইট ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি উঠবো কি করে? ওনার না হয় কালকে নাইট ডিউটি, তাই সারা সকাল পড়ে পড়ে ঘুমাবে, আর আমি কিনা দেরি করে ঘুমিয়ে তাড়াতাড়ি উঠবো, এটা হবে না। মুগ্ধতার বিড়বিড় পরশের কানে যাচ্ছে। মুগ্ধতার দিকে এক পলক তাকিয়ে মুগ্ধতাকে উদ্দেশ্য করে বলল, পড়ার আওয়াজ আসছে না কেন আমার কান অব্দি? ফিনিশ দ্য চ্যাপ্টার ফাস্ট। মুগ্ধতার খুব রাগ লাগছে পরশের উপর, লোকটা এমন কেন? পড়ছি তো, বয়রা হয়ে গেছেন নাকি? ওকে, তাহলে আরো এক্সট্রা স্টাডি আওয়ার হিসেবে 30 মিনিট বাড়ানো হলো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। মুগ্ধতা, তুই তো আজ গায়া। এভাবে বললে হবে না, আমাকে সুইট ভাবে বলতে হবে। কি কিউট আর কলিজা মার্কা বিহেভ করতে হবে, যা আমি একদমই পারি না। আসলে বলছিলাম কি, আমি একটু ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যেতে গেলেও তো আপনার পারমিশন লাগে, তাই বলছিলাম আর কি। গো, বাট যদি রুমের বাইরে এক পাও বাড়িয়েছো বা আম্মুর রুমে চলে যাওয়ার চেষ্টা করছো, খবর আছে কিন্তু। তাহলে এই বুঝে গেল কি করে? আমি তো ভেবেছিলাম ওয়াশরুমের নাম করে টুক করে ফুপির ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। আসলে ফকিন্নি মার্কা বান্দর জামাই হলে যা হয় আর কি, ওনার সাথে ঘুমোলেই উনি কত কাছে চলে আসে। আমার হার্টবিট কি বেড়ে যায়, কেমন মাথা ভন ভন করে ঘুরে। তবে যাই হোক, সেই সুযোগে একটু ওয়াশরুম থেকে তো ঘুরে আসতে পারবো। মুগ্ধতা বিছানা থেকে নামলো, হেলে দুলে ওয়াশরুমে ঢুকলো। কয়েক মিনিটের মধ্যে মুগ্ধতা বেরিয়ে এলো। বিছানার দিকে এগোতেই দেখলো ওর ফোন বাজছে, কিন্তু তার আগে ওর পরশুর দিকে চোখ গেছে। পরশু এত রাতে কার সাথে যেন বেশ হেসে হেসে কথা বলছে। মুগ্ধতা পা টিপে টিপে আড়ালে গিয়ে শোনার চেষ্টা করলো যে পরশু ঠিক কার সাথে কথা বলছে। যদি পরশু এত রাতে কোনো মেয়ের সাথে খোশ গল্প জড়ে দেয় তো মুগ্ধতা পরশুকে জানে মেরে দেবে। আর যাই হোক, ও পরশুকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। আসলে কালকে আমার নাইট ডিউটি আছে, তো তাই একটু লেট করে উঠবো সকালে। আর এখন একটু রাত জাগতে ইচ্ছে করছে, তাই আর কি। ও, তোমারও কালকে নাইট ডিউটি আছে? বাহ, তাহলে তো টুকটাক কথা বলাই যেতে পারে। অপর পাশে একটা ছেলে কথা বলছে নাকি মেয়ে কথা বলছে মুগ্ধতা বুঝতে পারছে না, তবে রাগ লাগছে পরশুকে এভাবে ফোনে হেসে হেসে কথা বলতে দেখে। কই, ওর সাথে তো পরশু কখনো এমন হেসে কথা বলে না। মুগ্ধতা আবার কান পাততে যাবে, তখনই আবার ওর ফোন বেজে উঠলো। তাই পরশুর বাকি কথা ওর আর শোনা হলো না। মুগ্ধতা দৌড়ে গিয়ে ফোন তুললো। সুব্রতা ফোন করেছে। ফোন ধরতেই সুব্রতা রেগে গিয়ে বলল, কি করিস? ফোন ধরতে এতক্ষণ সময় লাগে? জানিস কতবার কল দিয়েছি? কতবার? একবার। সত্যি অনেকবার কল করে ফেলেছিস দোস্ত। ফকিন্নির মতো কথা বলিস কেন? হ্যাঁ, একবার কল করেছিস, 2বারের বেলায় ধরেছি। দোষ, শান্ত হ। আমি তো মজা করছিলাম। আমি তো ভাবছিলাম বাসরাতে জামাইয়ের সাথে রোমান্স করছিলিস, তাই আমার ফোন ধরিস নাই। হ্যাঁ, বাসর? তাও আবার আমার ওই বাদরের? ইম্পসিবল। আর কার সাথে বাসর করব? ওই পিঙ্কিশ বান্দরটার সাথে, যে কিনা এত রাত অবধি একটা কলিজা মার্কা নাগিনকে জাগিয়ে রেখে বই পড়াচ্ছে।
আবার স্টাডি টাইম 30 মিনিট বাড়িয়েও দিয়েছে। আর তুই বাসরের কথা বলিস, আর আমার বিয়ের কথা তুই কি করে জানলি? আমি তো বললিই না। তুমি তো বলোই নাই। রোজা ভাবি বলেছে। আমার তো এখন তোর উপর প্রচুর রাগ লাগছে। আর যাই হোক, তুই আমাকে বলবি না? দোস্ত, আমি তো সিরিয়াস সুইসাইড করতে গিয়েছিলাম। ঘুমের ঔষধ শিশি থেকে 60টা ঘুমের ঔষধও খেয়েছিলাম, কিন্তু কোন কালিনাগ আর নাগিন ওখানে হজমের ঔষধ রেখে গিয়েছে। কথাটা শুনে সুব্রতা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হজমের ওষুধ খেয়ে কিনা সিরিয়াস সুসাইড? সুব্রতাকে হাসতে দেখে মুক্তিতা রেগে বলল, হাসবি না একদম। বুঝেছি, তুইও ওই পিঙ্কিশ বাদরের। আর বেশি কিছু বলতে পারলো না। পর্শ ওর দিকে বাঁকা চোখে তাকাতে তাকাতে রুমে ঢুকছে। মুক্তিতা পর্শকে দেখে বলল, সুব্রতা ফোন করেছে, কথা বলি। क्या कंटिन्यू बट ओनली 5 मिनट्स। 5 मिनट्स মানে 5 মিনিট। আপনার ওই কিউট কলিজা মার্কা ব্যালকনিতে গিয়ে কথা বলি। রুমে গরম লাগছে তাই আর কি। রুমে এসি চলছে তাও গরম লাগছে? আমি তো জানতাম না, কিন্তু রক্ত ঠান্ডা। বাট তোমার তো দেখছি গরম। তোমার কি মিউটেশন হচ্ছে মুগ্ধ? মেবি। এখন যাই। কোথায় যাবে এত রাতে? ওই যে ব্যালকনিতে সুব্রতার সাথে কথা বলতে। আপনি কত সহজে সব ভুলে যান। আপনি ঢাকা মেডিকেলের চান্স পেয়েছিলেন, ভাবলেই অবাক লাগে। কথাটা শুনে পর্শর খুব হাসি পেল। এভাবে তাকিয়ে আছেন যে? আমাকে সুন্দর লাগছে না? তবু এবার যাই। সুব্রতা কলে আছে। যাও, বাট আবার সুইসাইড করার চেষ্টা করলে ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে হাত পা ভেঙো না, কারণ ওখান থেকে পড়লে তুমি মরবে না। এবার যাই। গো, বাট 3 মিনিটস অনলি, ঠিক আছে? 5 ছিল, 3 হলো কিভাবে? ওই যে তুমি এত আজে কথা বলে 2 মিনিট সময় নষ্ট করলে, সেটাও না। 2 মিনিটস লেফট অনলি। আমি ঘুমাবো, তুমি আসলে নাও ফাস্ট। কথাটা শুনতে মুগ্ধতা দৌড় দিল ব্যালকনিতে। সুব্রতা ওদের কথা শুনছে আর হেসে কুটিকুটি হচ্ছে। দুজনে সারাদিন টম এন্ড জেরির মতো ঝগড়া করে। মুগ্ধতা ব্যালকনিতে গিয়ে পিছনে ফিরে বাইরের দিকে তাকিয়ে সুব্রতার সাথে গল্প করছে। 2 মিনিটও বেশি হয়ে গেছে। হঠাৎ মুগ্ধতা অনুভব করলো ও হাওয়াতে ভাসছে। চোখ বন্ধ করেছিল এতক্ষণ। হঠাৎ চোখ খুলে দেখলো স্পর্শকে কোলে নিয়ে রুমের দিকে যাচ্ছে। স্পর্শকে কোলে নিতে দেখে মুগ্ধতা বলল, এই আপনি কোলে নিলেন কেন? নামান। আমার এখনো সুব্রতার সাথে কথা কমপ্লিট হয়নি। তোমার 2 মিনিট শেষ। হ্যাঁ, তোমার সুব্রতার সাথে কথা কখনো শেষ হবে না। তাই আর বেশি চেঁচামেচি করো না। নতুন বউ বেশি চেঁচামেচি করলে আব্বা আম্মু ভাববে আমি বেশি অত্যাচার করছি তোমার ওপর। তাই শান্ত হয়ে থাকো। ওকে ভাইয়া, আল্লাহ হাফিজ। প্লিজ কন্টিনিউ। এখন আর ডিস্টার্ব করছি না। হ্যাপি বাসর ভাইয়া। কথাটা বলে সুব্রতা ফোন কেটে দিল। মুগ্ধার গলা শুকিয়ে আসছে ভয়ে। আবার সে আগের মতো ফিলিংস আসছে। হার্টবিট বাড়ছে। অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে। স্পর্শকেও নর্মাল লাগছে না। অদ্ভুত নেশাগ্রস্ত চাহনি তার। মুগ্ধতাকে বিছানায় নামতেই মুগ্ধতা পালাতে গেলেই স্পর্শ হাত ধরে বলল, রোম্যান্স ইজ রোম্যান্স, ডোন্ট ক্রিয়েট এনি ডিস্টারবেন্স। স্পর্শ। মুগ্ধতা সকাল সকাল উঠে পড়েছে। স্পর্শর আগেই উঠেছে। শাওয়ার নিয়ে রেডি হয়ে গেছে কলেজের জন্য। একটা হোয়াইট টপ আর একটা ব্ল্যাক জিন্স পরেছে, আর হোয়াইট অ্যাপ্রনটা এক হাতে ঝুলিয়ে নিয়েছে। স্পর্শ এখনো ঘুমাচ্ছে। স্পর্শ সামনে গিয়ে বলল, আপনি কি আমাকে আজকে কলেজে দিয়ে আসবেন নাকি আমি একাই চলে যাব? স্পর্শ ঘুমে কাতর। এত ঘুম ও ঘুমায় না, নিজের ঘুম কন্ট্রোল করেই রাখে। স্পর্শ উঠছে না দেখে মুগ্ধতা বলল, আপনি দিয়ে আসবেন নাকি আমি একাই চলে যাব? স্পর্শ চোখ খুলে পিটপিট করে তাকিয়ে বলল, রোজ রোজ দিয়ে আসার কি আছে? একদিন তো আমাকে একা যেতে দিন। আমাকে পুরো ঢাকা ঘুরে কলেজে পৌঁছানোর তো একটা সুযোগ দিন। আর তাছাড়া শিফাত আর স্যারকে মুগ্ধতার প্যারেন্টসকে দেখা করতে বলেছিল ওনার সাথে। যদিও এসব কাজ স্পর্শই সামলায়। আর আজ যদি স্পর্শ কলেজে যায় তো মুগ্ধতা শেষ। ও কোনোভাবেই চাইছে না আজ কলেজ যেতে, আর না স্পর্শকে যেতে দিতে। এখন যদি ও বলে ওর শরীর ভালো না, তবুও স্পর্শ ওর কথা বিশ্বাস করবে না, কারণ এটা পুরনো বাহানা। তাই স্পর্শকে দেখে আন্দাজ একটা ঢিল ছুড়ল। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ। কি হয়েছে আপনার? একটু মাথা ধরেছে। মুগ্ধতা একটা সুযোগ পেয়েছে, তা এই সুযোগ হাতছাড়া করা যাবে না। স্পর্শকে বলল, আপনার শরীর ভালো না, আপনার যাওয়ার দরকার নেই। তাছাড়া আমি তো এখন যথেষ্ট বড় হয়ে গেছি। একা একা তো আর যাচ্ছি না, বাসার গাড়ি করে যাচ্ছি। চিন্তা কিসের? না, আমি দিয়ে আসবো তোমাকে।
স্পর্শর কোনো কথা মুগ্ধতা শুনল না। অবশেষে এই প্রথমবার স্পর্শকে পটিয়ে পাটিয়ে ও কোনো কাজ হাসিল করতে পেরেছে। মুগ্ধতার খুশি আর দেখে কি, আজও কলেজে যাবে না, পুরো পুরার ঢাকা ও আজ ঘুরবে। হাতির ঝিল থেকে শুরু করে সব জায়গায় ঘুরবে। কিরে মুক্ত, তুই আজ কলেজে এলি না যে? রাতে ঘুম হয়নি বলে কি এখনো ঘুমাচ্ছিস নাকি? আজকে আমি স্বাধীন, পুরো স্বাধীন। আজ কলেজে যাব না, আজ পুরো পুরান ঢাকা ঘুরবো আমি। ভাইয়ার সাথে নাকি? আরে না, আমি একা। ওনাকে বোকা বানিয়েছি আমি এই প্রথমবার। কিভাবে? মুগ্ধতা শুভ্রতাকে সব বলল। শুভ্রতা অবাক। তুই আমাকে বলিসনি কেন? আমিও তোর সাথে যেতাম। পুরান ঢাকাতে নাহিদ ভাইয়ার বাসা, তাই তুই আসিস না এই চত্বরে, তাই বলিনি। ঠিক, বাট স্পর্শ ভাইয়া যদি জানে যায় যে তুই কলেজে না আসে ভাইয়াকে বোকা বানিয়ে ঢাকা শহর ঘুরছিস, তাহলে বুঝতে পারছিস ভাইয়া তোর কি হাল করবে। কিছু হবে না, আমি ঠিক সামলে নিব। মুগ্ধতা কল কেটে হাতির ঝিলের দিকে গেল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, তা দিন 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 দিন, হাতি ঠ্যাং বগে ঠ্যাং, তারপর তারপর কি হবে? কিছুটা একটা হবে। কবিতাটা মিলছে না কেন? মিলছে না তো কি করে হবে? মিলছে না তো কি হয়েছে? মিলছে না তো কি হয়েছে? পিঙ্কিশ নাগিন দিয়ে কিছু একটা মিলিয়ে দিব। ঠিক, প্রাউড অফ ইউ মুগ্ধ বেব।